ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠে সায়েন্স নেওয়ার পরে মূলত সমস্ত স্টুডেন্টের জন্য যে বিষয়টার প্রতি সবথেকে বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে ফিজিক্স। কিন্তু ফিজিক্সের সমস্যার পিছনে তার মূল কারণ হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে শুধুমাত্র থিওরি বা যেটা আমরা আগে পড়ে এসে শুধুমাত্র যেটাকে বলা হয় মুখস্থ করা, সেই মুখস্থ করা বিষয়টা চলে না। তার সাথে কি দরকার পড়ে? তার সাথে দরকার পড়ে থিওরিটাকে ভালোভাবে বুঝে তার বিভিন্ন ধরনের প্রবলেম বা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করা। কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে নতুন নতুন ধরনের ম্যাথামেটিক্যাল টুলস বা ম্যাথামেটিক্যাল প্রসেস। যে সকল প্রসেসগুলো থ্রু আউট ক্লাস 11 এবং 12-এ সমস্ত জায়গাতে ম্যাথামেটিক্সে থাকলেও আমাদের যেরকম বোর্ডের রুল অনুসারে দেখা যায় যে অনেক সময় ক্লাস 11-এ এমন কিছু কিছু নিউমেরিক্যালস থাকে যেগুলোকে সলভ করার জন্য এমন কিছু কিছু ম্যাথামেটিক্যাল ট্রিক বা ম্যাথামেটিক্যাল টুলস বা ম্যাথামেটিক্যাল প্রসেসের দরকার হয়, যেসব প্রসেসগুলো ক্লাস 11-এর যে ম্যাথামেটিক্স বই সেই ম্যাথামেটিক্স বইয়ের মধ্যে থাকে না। সেই ক্ষেত্রে কি প্রবলেম হয়? সেক্ষেত্রে প্রবলেম হয় অনেক ক্ষেত্রে সেগুলোকে স্কিপ করে চলে যেতে হয়। কিন্তু ক্লাস 11 চলে যাওয়ার পরে বা ক্লাস 11 কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন ক্লাস 12-এ গিয়ে ম্যাথে, মানে যেটাকে আমরা পিওর ম্যাথের যে সাবজেক্ট যেটাকে বলছি, সেখানে গিয়ে যখনই ম্যাথামেটিক্যাল টুলস গুলো শেখা হয় তখন কিন্তু ফার্দার আমরা ক্লাস 11-এর যে সকল পোর্শন গুলো অর্থাৎ ম্যাথামেটিক্যাল পোর্শন বা যে সকলগুলো আমরা থিওরিতে যে সকল প্রুফ যেগুলো করতে হয় সেই সমস্ত প্রুফগুলো কিন্তু আর আমরা ফার্দার করি না। হয় সেগুলোকে আমরা মুখস্থ করে চলে গেছিলাম আগে, না হলে সেক্ষেত্রে কি হয়, নাহলে সেক্ষেত্রে যে প্রবলেমটা ফেসে সেগুলো যেগুলো ছেড়ে দেওয়া থাকে সেগুলো ছেড়েই যায়। সেই প্রবলেমগুলোকে আমি সলভ করার জন্য ফার্স্টে আমরা ফিজিক্সের ক্লাস 11-এর ফিজিক্সের ক্ষেত্রে আমরা পুরো ফিজিক্স পড়ার আগে যেটাকে আমরা সব থেকে বেশি করে ইম্পর্টেন্স দেব সেটা হচ্ছে কি ম্যাথামেটিক্যাল ফিজিক্স। কারণ ফিজিক্সের সবসময় দুটো পার্ট, একটা থিওরি আর একটা নিউমেরিক্যালস, এবং নিউমেরিক্যাল সলভ করার ক্ষেত্রে যে পার্টটা সব থেকে বেশি দরকার সেটাই হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স। এই ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মধ্যে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব? এখানে বারবারই আমি বলছি যে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে এটা আলাদা করে শেখার কোনো কিছু নেই। এটা একবারই আমাদের হয়ে যেত যদি না আমাদের ক্লাস 11-এর ক্ষেত্রে এমন কিছু কিছু আমাদের নিউমেরিক্যাল প্রবলেম বা কিছু থিওরিতে এমন কিছু প্রুফ আছে যেগুলোর জন্য যে সকল ম্যাথামেটিক্যাল টুলস বা যেগুলো ম্যাথামেটিক্যাল প্রসেস যেগুলো দরকার হয় সেগুলো আবার ক্লাস 12-এ রয়েছে। সুতরাং ক্লাস 12 নিশ্চয়ই কেউ আগে শেখেও না বা কেউ আগে শেখাও না। তাতে কি হয়, তাতে এই সমস্ত যে থিওরিগুলো সেই থিওরিগুলোর প্রতি একটা আমাদের কি হয়, একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যায় যে এই থিওরিগুলো আমরা কেন মুখস্থ করবো, সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমরা মুখস্থ করতে যাবো কিছুর জন্য, আমরা বুঝবো। সেইটার প্রবলেমের সলিউশন করার জন্য আমি কি করছি, এখানে যেটা নিয়ে আমি ফার্স্ট শুরু করবো সেটা হচ্ছে কি ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মধ্যে আমাদের কি কি করতে হবে, যার মধ্যে কিছু কিছু পোর্শন আমাদের ক্লাস 10 থেকে বা ক্লাস 9 থেকে আমরা জেনে এসেছি। ফার্স্ট অফ অল যেটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা যেটাকে কি বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তো আমরা সবাই জানি, তাকে সলিউশন বা সলভ করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে। কি কি প্রসেস রয়েছে? আমাদের কাছে মিডল টার্ম ফ্যাক্টর রয়েছে, আমরা চাইলে এটাকে কি করতে পারি, ফাংশন দিয়ে করতে পারি, অর্থাৎ এফ অফ এক্স, সেখানে কোনো একটা ভ্যালু পুট করে দিয়ে আমাদের সলিউশনগুলোকে বের করে নিতে পারি। নেক্সট রয়েছে সিজার-আচার্যের ফর্মুলা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট পপুলার ফর্মুলা। আমরা এখানে যেটা করবো থ্রু আউট ক্লাস 11 and 12 সেটা কি, সেটা হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করার জন্য আমরা সবসময় সিজার-আচার্যের যে ফর্মুলা সেই সিজার-আচার্যের ফর্মুলাটাকে আমরা সবসময় অ্যাপ্লাই করব। নেক্সট আসে বাইনোমিয়াল থিওরেম। এই থিওরেমটা সম্পর্কে আমরা একটুখানি কি কম জানি, আমরা এগুলো নেক্সট আমরা ক্লাসে আলোচনা করব। নেক্সট রয়েছে হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ সম্পর্কে আমরা সবাই জানি যে অ্যাঙ্গেল বা কোণ হচ্ছে কি, দুটো যদি একটা লাইন যদি কোনো একটা স্লাইডলি যদি রোটেট করে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে, তাহলে তার মধ্যেখানে যে রিজিয়নটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল। এগুলো সম্পর্কে ডিটেইলস আমরা পরে করব। নেক্সট ট্রিগোনোমেট্রি সম্পর্কে আমরা প্রায় সবই জানি ক্লাস 10 এর ক্ষেত্রে, সেই সমস্ত জিনিস নিয়ে এখানে আলোচনা করা না। এখানে কিছু স্লাইডলি কিছু যোগ বিয়োগের নিয়ম, কিছু হচ্ছে যে গুণিতক নিয়ম বা মাল্টিপল ফ্যাক্টর, সেই সমস্ত জিনিসটা আমরা পরে আলোচনা করব। বা ইভেন এগুলো ক্লাস 11 এর ক্ষেত্রে আমরা ম্যাথের যে পার্ট সেটাতে আমরা পেয়ে যাব। নেক্সট টি রেশিও বা যেটাকে ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়ে থাকে, সেই সমস্ত হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, হাইট বা হাইপোটেনিউজ, কস থিটা ইজ ইকুয়াল টু বেস বা হাইপোটেনিউজ বা ভূমি বা অতিভুজ। এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, যে সাইন 30 ডিগ্রির মান ভ্যালু কত 1/2, সাইন 45 এর ভ্যালু কত 1/√2, সাইন 60 এর ভ্যালু কত √3/2, এটসেট্রা এটসেট্রা। এই সমস্ত জিনিস নিয়ে এখানে আলোচনা করা হবে। এবং এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট
ক্লাস 10 এর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম শুধুমাত্র কতটুকু, শুধুমাত্র আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ 0 to 90 ডিগ্রি এইটুকুনি অ্যাঙ্গেলের ভিতরে আমরা কি করেছিলাম, এইটুকুনি অ্যাঙ্গেলের ভিতরে আমরা সমস্ত কিছু টি রেশিও গুলোকে সলভ করেছিলাম। কিন্তু এখানে যেটা আমাদেরকে করতে হবে, এখানে সেটা হচ্ছে কি থ্রুআউট সমস্ত অ্যাঙ্গেল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ গ্রেটার দেন 90 ডিগ্রি থ্রুআউট সমস্ত অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট, সেটাকে আমরা কি বলছি ডিফারেন্সিয়েশন এন্ড দ্য ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন জিনিসটাকে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে দুটো আমাদের লিমিটিং ব্রাঞ্চের একটা প্রসেস। ডিফারেন্সিয়েশনটাকে শেখার জন্য লিমিটটাকে খুব ভালোভাবে শিখতে হয়। ডিফারেন্সিয়েশন মোর অর লেস ক্লাস 11 এর ক্ষেত্রে যে ম্যাথের বুকের ক্ষেত্রে পুরোটাই এটা সলভ করা রয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলেছি অবকলন বিদ্যা বলে থাকি, সেটা বিভিন্ন ধরনের লিমিটিং প্রসেসের পরে সেগুলো সাধারণত করানো হয়ে থাকে। এবং ইন্টিগ্রেশন এই পার্টটা, এই যে এটাকে বলা হচ্ছে সমাকলন বিদ্যা, অর্থাৎ ইন্টিগ্রেশন পার্টটা হচ্ছে আমাদের এখানে ভাইটাল বা খুবই ইম্পর্টেন্ট। কারণ ইন্টিগ্রেশন পার্টটা আমাদের ক্লাস 11 এর সিলেবাসে, ম্যাথের সিলেবাসের ক্ষেত্রে কিন্তু থাকে না। সেটা থাকে কত, সেটা ক্লাস 12 এ থাকে। কিন্তু ক্লাস 11 এর ফিজিক্সের ক্ষেত্রে এমনও কিছু থিওরি রয়েছে যেরকম হচ্ছে এসকেপ ভেলোসিটি বার করার জন্য যে ফর্মুলা, সেখানে আমরা দেখবো যে ইন্টিগ্রেশন ওভার জিএমএম ডিভাইডেড বাই আর স্কয়ার ডিআর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হয়। যেটা নিউটনস কুলিং ল বা নিউটনের শীতলীকরণ সূত্র, সেখানে কি করতে আমাদের ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে তবে অ্যান্সারটা বার করতে হয়। তাহলে সেই ইন্টিগ্রেশন গুলো কেমন করে করব? ক্লাস 12 থ্রুআউট অনেক জায়গাতে ইন্টিগ্রেশন রয়েছে। এসি সার্কিট করার ক্ষেত্রে ইন্টিগ্রেশন একদম পুরো সেখানে ভরপুর। এছাড়াও কি রয়েছে নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে যে নিউক্লিয়াসের যে বিভিন্ন রেডিওঅ্যাক্টিভ যে আইসোটোপ যেগুলো রয়েছে সেগুলো কিভাবে ডিকে হয় তার জন্য যে ফর্মুলা বার করা, n=n0e⁻ λt, এগুলো কোথা থেকে আসে? এগুলো সব হচ্ছে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন থেকে আসে। যেমন ক্লাস 11 এর ক্ষেত্রে ম্যাথে এই ডিফারেন্সিয়েশন পার্টটা থাকে, কিন্তু ক্লাস 11 এর ক্ষেত্রে এই ইন্টিগ্রেশন পার্টটা থাকে না। এবং আরেকটা যেটা খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাক্সিমা এন্ড মিনিমা। ম্যাক্সিমাম এবং মিনিমামটা বার করা, অর্থাৎ কোন একটা ফাংশন কোথায় তার ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে, কোথায় তার ভ্যালু সবথেকে বেশি সবথেকে মিনিমাম হতে পারে, সবথেকে কম হতে পারে, সেটাকে বার করার জন্য যে ট্রিক, সেই ট্রিকটা আমরা কি করবো এখানে একটুখানি শিখবো। কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম বার করার জন্য আমাদের যার উপরে সবথেকে বেশি প্রেফারেন্স দিতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। কিন্তু বারবার বলছি এইখানে আমরা কি করবো, শুধুমাত্র ট্রিকটা শিখবো। আমরা এখানে সম্পূর্ণ নিউমেরিক্যালস আমরা শিখবো না। আমরা কিছু কিছু নিউমেরিক্যালস শিখে আমরা জাস্ট এগুলো সম্পর্কে একটু অভ্যস্ত হবো, যে আমাদের যে সমস্ত থিওরি যে কোশ্চেন যেগুলো রয়েছে সেই থিওরি কোশ্চেন গুলোকে আমরা যাতে বুঝে আমরা সেটাকে যেন পড়তে পারি। এটা মুখস্থ করা, ফিজিক্স মুখস্থ করার কোনো জায়গা না। ফিজিক্স ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে। যে যত ভালো করে ফিজিক্স থিওরি বুঝতে পারবে সে তত ভালোভাবে করতে হবে, নিউমেরিক্যালস গুলো কিন্তু সলভ করতে হবে। কারণ থিওরি থেকে আসবে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে তৈরি হবে কি বা আমরা সলভ করতে পারবো কি বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম বা যেগুলো নিউমেরিক্যালস। এই থিওরির কনসেপ্টে যাতে কোনো রকম গলদ না থাকে এবং থিওরির কনসেপ্ট গুলোকে যাতে আমরা খুব ভালোভাবে শিখতে পারি, সেই জন্যই কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটাকে কিন্তু কমপ্লিট করানো। এখানে থ্রুআউট কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরেম, অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রি, টি রেশিও, ডিফারেন্সিয়েশন, এই সমস্ত পার্টগুলো কোথায় পাওয়া যাবে? সমস্ত পার্টগুলো কিন্তু ক্লাস 11 এর ক্ষেত্রে ম্যাথের বুকেই রয়েছে বা যে অঙ্ক বই যেটা সেখানে রয়েছে। কিন্তু যে পার্ট দুটো ম্যাথমেটিক্যাল ফিজিক্সের যে পার্ট দুটো আমাদের ক্লাস 11 এর ক্ষেত্রে থাকে না, সেই পার্ট দুটো কি কি? একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে কি ম্যাক্সিমাম মিনিমাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্টিগ্রেশন এবং ম্যাক্সিমাম মিনিমামটা কি বলবো আমরা খুব ভালোভাবে এখানে শিখবো। কি প্রসেস, এটা কি করা হয়, এই প্রসেসের মাধ্যমে কিভাবে এটাকে সলিউশন করা হয়। আমরা এখানে ডিটেল সলিউশন করা শিখবো না, আমরা এর কিছু কিছু প্রসেস যেগুলো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে দরকার সেই সমস্ত টাইপের আমরা সলিউশন করা শিখবো। কারণ ইন্টিগ্রেশন সলভ করার ক্ষেত্রে হাজার এক ধরনের নিয়ম রয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম বার করার জন্য বিভিন্ন ধরনের হার্ডার প্রবলেম রয়েছে। কিন্তু আমরা এখানে কি করবো, খুব খুবই অল্প কিছু ইজি আমরা নিউমেরিক্যালস বা কিছু আমরা প্রবলেম নিয়ে কি করবো, এখন আমরা অ্যানালিসিসটাকে করবো। তাহলে এখন আমরা শুরু করছি ইন্টিগ্রেশন বা সমাকলন। এটা বলতে কি বোঝানো হয়, এটা কি জিনিসটা, পদ্ধতিটা কি, খায় না গায়ে আমাকে? এই ইন্টিগ্রেশন পদ্ধতিটা হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা কোন ফাংশন বা কোন অপেক্ষকটার আমরা অবকলন করেছি। সুতরাং ইন্টিগ্রেশনটাকে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রেশনটাকে আমরা বলতে পারি একটা অবকলনের বিপরীত পদ্ধতি বা একটা অপোজিট প্রসেস। অবকলনের ক্ষেত্রে কি করা? অবকলনের ক্ষেত্রে যদি কোনো ফাংশনের একটা ধর আমি এখানে কি বললাম, একটা ফাংশন যেটাকে আমি বললাম which is the f of x একটা ফাংশন, সেই ফাংশনের কি করেছি আমি অবকল করেছি কার সাপেক্ষে? অবকল করেছি তাহলে y এর সাপেক্ষে আমি অবকল করেছি, অর্থাৎ যেটাকে আমরা লিখতে পারি df of x dy। অর্থাৎ এটাকে একটা অবকল করে কোন একটা আমি ভ্যালু পেয়েছি, যে ভ্যালুটা হচ্ছে কি g which is a function of again x। সেটা হ্যাঁ হতে পারে x এর ফাংশন নাও হতে পারে, সেটা কনস্ট্যান্ট হতে পারে, সেটা যা খুশি হলো।
আমি f অফ x এর ডেরিভেটিভ করে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে আমি অ্যানসার পেয়েছি কত g অফ x। আমি জানতে চাই যে আমার আগের ফাংশনটা কত ছিল, অর্থাৎ আমাকে এখানে g অফ x টা দেওয়া আছে, আমি জানতে চাই আগের ফাংশনটা আমার কত ছিল। এই যে কোন একটা অবকলন করার পরে যেটা আমরা অ্যানসার পেলাম, সেই অ্যানসার থেকে আমি আগের ফাংশনটা কি করে জানবো, অর্থাৎ কোন ফাংশনের আমি অবকল করেছি, আমি করেছি কি কোন ফাংশনের অবকল, আমি করে যাচ্ছে f অফ x এই ফাংশনটার আমি অবকল করেছি। তাহলে আমি g অফ x থেকে এই f অফ x টাকে আমরা বার করতে পারি কোন প্রসেসের মাধ্যমে, বার করতে পারি আমরা ইন্টিগ্রেশন প্রসেসের মাধ্যমে। অর্থাৎ ডেরিভেটিভ করলে আমাকে যে অ্যানসারটা দেবে সেই অ্যানসারটি যদি আমরা ফার্দার ইন্টিগ্রেশন করি তাহলে কি দিয়ে দেবে, আমাকে আগের ফাংশনটা দিয়ে দেবে। তাহলে আমরা কি করলাম, তাহলে কোনো একটা ফাংশন তার উপরে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে তার উপরে যদি আমরা ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, একটা অ্যানসার পাবো। সেই অ্যানসারের উপরে যদি আমরা ইন্টিগ্রেশন চাপাই, অর্থাৎ সেই অ্যানসারটার উপরে আমরা চাপালাম ইন্টিগ্রেশন, তাহলে ফার্দার আমরা কি পেয়ে যাবো, ফাংশনটাকে আমরা আবার গেইন করব। অর্থাৎ কোন একটা ফাংশনের উপরে আমরা ডেরিভেটিভ অ্যাপ্লাই করলাম, কিছু একটা অ্যানসার পেলাম, সেই অ্যানসারের উপরে আবার ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম, তাহলে কি পেয়ে গেলাম, এই সেই ফাংশনটা পেয়ে গেলাম। তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে কি বলতে পারি, ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভ যা প্রসেস তার ঠিক অপোজিট প্রসেসটা কি হবে, তার অপোজিট প্রসেসটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন। সুতরাং ইন্টিগ্রেশনটাকে বোঝার জন্য আগে কিন্তু ডেরিভেটিভটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, তাহলে আমরা কি করব, আমরা এখানে ইন্টিগ্রেশনের জন্য বিভিন্ন যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো আমরা শিখবো। কিন্তু ইন্টিগ্রেশন যেরকম ডেরিভেটিভ করার জন্য কি লাগে, আমাদের d বলে একটা ফাংশন লাগে, ddx dy ddt ddt যা কিছু একটা ফাংশন লাগে, যে যে অপেক্ষকটার সাপেক্ষে আমরা এটাকে ডেরিভেটিভ করব, সেই অপেক্ষকটা যদি আমাদের কি হয়, ddx হয়, ddy হয়, ddz হয়, ddt হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম ভাবে আমরা তার ডেরিভেটিভটা করে দিতে পারি। কিন্তু ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা কি করে করব, দেখা গেল যে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমার কোনো একটা ফাংশন y which is a function of x, আমি এর ইন্টিগ্রেশন করতে চাই, y এর আমি ইন্টিগ্রেশন করতে চাই কার সাপেক্ষে, y এর ইন্টিগ্রেশন করতে চাই আমরা x এর সাপেক্ষে। তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি রকম ভাবে লিখতে হবে, ইন্টিগ্রেশনের সিম্বল হচ্ছে এই রকম, y of x dx, এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে কি করছি, y এর ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে, y এর ইন্টিগ্রেশন করছি dx, বা এখানে আমরা x এর রেসপেক্টে, বা এখানে যেটা আমরা বলতে পারি x বা dx, যে কোনো কিছু রেসপেক্টে আমরা কি করছি, ইন্টিগ্রেশনটা করছি। তাহলে y এর ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু dx, তাহলে সেটাকে আমরা কি করব, এরকম ভাবে লিখবো। যদি আমরা dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম তাহলে লিখতাম ddx, যদি আমরা ডেরিভেটিভ করতাম তাহলে কি লিখতাম, এটা ddx of y which is a function of x। যদি সেখানে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করার সময় কি লিখবো, y which is a function of x dx, ইন্টিগ্রেশন সিম্বল এটা। এটার জন্য আমাদের ফাংশন ডেরিভেটিভ ফাংশন, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ফাংশন। সুতরাং এইভাবে কি করব, এইভাবে কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা করব। কিন্তু ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা বললাম ঠিকই যে ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডেরিভেটিভ। সুতরাং আমরা যদি কোনো একটা ডেরিভেটিভ করা যদি ফাংশনের উপরে যদি আমরা ইন্টিগ্রেশনটাকে অ্যাপ্লাই করি তাহলে ফার্দার আমরা ফাংশনটাকে পেয়ে যাব। কিন্তু ফাংশনটা পাওয়ার ক্ষেত্রে আমাদের কি থাকে, কিছু প্রবলেম ক্রিয়েট হয়। কি রকম প্রবলেম ক্রিয়েট হয় দেখা যায়, কি রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সাপোজ আমি দুটো ফাংশন নিলাম, কি কি ফাংশন নিলাম, একটা নিলাম x টু দি পাওয়ার 7, একটা ফাংশন নিলাম x টু দি পাওয়ার 7 প্লাস 5, দুটোই হচ্ছে আমাদের কাছে ফাংশন। এই ফাংশন দুটোকে আমি কি করলাম, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। তাহলে এই ফাংশনটা যদি আমি x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে ddx of x to the power 7, তাহলে आंसर কত দেবে 7, x to the power কত দেবে 6 দেবে। ঠিক একই রকম ভাবে এই ফাংশনটাকে যদি আমি কি করি, ডেরিভেটিভ করি, তাহলে সেটা ক্ষেত্রে কি দেবে, ddx of x to the power 7 plus 5, এটা কত দেবে 7 x to the power 6, কারণ আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় না। x to the power 7 ডেরিভেটিভ করলে 7 x to the power 6, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয় না বলা ভুল, কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে তো आंसर কত দেবে, आंसर দেবে 0। তাহলে সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 7 x to the power 6 এর आंसर আসছে। তাহলে আমি কি করলাম, এই যে आंसर যে দুটো আসলো দেখা যাচ্ছে ফাংশন দুটো আলাদা, x to the power 7 আর x to the power 7 plus 5 দুটো ফাংশন কিন্তু আলাদা, কিন্তু তাদের প্রত্যেকটা ডেরিভেটিভ করার পর রেজাল্ট আসলো কি এক।
তাহলে এর উপরে যদি আমি ফার্দার ইন্টিগ্রেশন করি, এই যে 7x টু দি পাওয়ার 6 বা 7x টু দি পাওয়ার 6, তাহলে সেক্ষেত্রে কি অ্যান্সার দেওয়ার কথা? অ্যান্সার দেওয়ার কথা যদি 7x টু দি পাওয়ার 6 যদি আমরা এর উপরে যদি ইন্টিগ্রেশনটাকে করি, তাহলে অ্যান্সার দেওয়ার কথা এইটা। আবার 7x টু দি পাওয়ার 6 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে অ্যান্সার দেওয়ার কথা এইটা। কিন্তু কখন কোন অ্যান্সারটা আসবে? দুটো ফাংশন আলাদা, এর সাথে একটা কনস্ট্যান্ট পার্টটা জুড়ে রয়েছে, কিন্তু এর সাথে ওরকম কোনো কনস্ট্যান্ট পার্ট নেই। কনস্ট্যান্ট পার্ট হিসেবে আমরা কথা বলি শূন্য জুড়ে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যদি দুটো ফাংশনকে যদি আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাকে অ্যান্সার দেওয়ার কথা কোনটা? এটাও দেবে, এটাও দেবে, কিন্তু আমি তো বুঝতে পারবো না যে কোথায় কোন অ্যান্সারটা আমার কাজে লাগবে। বা আমরা দেখতে পাচ্ছি দুটো ফাংশন, দুটো আলাদা আলাদা ফাংশন, তাদের ডেরিভেটিভ করা সত্ত্বেও যদি একই অ্যান্সার বেরোয়, তাহলে একই অ্যান্সারের ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই দুটো এইরকম আলাদা আলাদা কোনো আমি অপেক্ষক পেয়ে যাবো না। সেই কারণের জন্য কি করা হয়, যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন আমাদের জেনারেলিটি বজায় রাখার জন্য বা একটা জেনারেল আমরা কি করি, একটা কনস্ট্যান্ট সবসময় অ্যাড করে দিই। অর্থাৎ দেখা গেল যে 7x টু দি পাওয়ার 6 এর আমি ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে, dx এর রেসপেক্টে, তাহলে এর অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে এই x টু দি পাওয়ার 7ই আসবে। তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা একটা কনস্ট্যান্ট পার্টটাকে কি করব, আমরা সবসময় জুড়ে রেখে দেবো। এই কনস্ট্যান্ট পার্টটা বিভিন্ন ধরনের বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেবে বা বিভিন্ন ধরনের আমাদেরকে প্রবলেমস এর জন্য যে সকল কিছু কিছু আমাদের ডেটা দিয়ে রেখে দেয়। যেরকম আগের বছর ক্লাস 10 এর ক্ষেত্রে বিভিন্ন যে ভেদের অঙ্ক বা ভেরিয়েশনের যে অঙ্কগুলো করার সময় কি দিয়ে দিত, বিভিন্ন ধরনের থিওরি দিত যে x এর মান এত হলে y এর মান এত হবে, y এর মান এত হলে x এর মান তাহলে কত হবে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে কিছু ডেটা দিয়ে দিত। এখানেও কিছু ডেটা দিয়ে দেবে, সেই ডেটার উপর ভিত্তি করে c এর মানটা হতে পারে 0, c এর মানটা হতে পারে কি 5। সুতরাং এই যে পার্টটা যেটা আমরা এখানে জুড়ে রেখে দিচ্ছি, এই পার্টটাকে বলা হয় কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হয়, বা যেটাকে কি বলা হয় সমাকলন ধ্রুবক। তাহলে এটা সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ফাংশনেরই যখন আমরা ইন্টিগ্রেশন করব, সেই ইন্টিগ্রেশন করার পরে তার যে রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টের সাথে একটা কনস্ট্যান্ট পার্ট কিন্তু সবসময় জোড়া রাখতেই হবে, একটা প্লাস হিসেবে জোড়া রাখতে হবে। হ্যাঁ, এবার মনে হতেই পারে এই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট পজিটিভ হবে না, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। সুতরাং সেটা ডিপেন্ড করবে বাউন্ডারি কন্ডিশনের উপর ভিত্তি করে, কিন্তু ইন্টিগ্রাল কনস্ট্যান্টটাকে সবসময় কিন্তু রাখতেই হবে। এই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটাকে কি বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা যেটাকে বলা হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে বারবার বলা হচ্ছে তাহলে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা আসার কারণ কি? আমরা দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট ফাংশনে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার দিচ্ছে সেম। কিন্তু আমি এক্ষুনি বলেছি বা আগেও বলেছি যে ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডেরিভেটিভ। সুতরাং যদি এই ফাংশনগুলোরই যদি আমরা ফার্দার ইন্টিগ্রেশন করি, তাহলে আমার কোন অ্যান্সারটা দেওয়ার কথা ছিল? তাহলে আমার অ্যান্সার দেওয়ার কথা ছিল এইটা এবং এটা, দুটো অ্যান্সার দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি না একই জিনিসের আমরা ইন্টিগ্রেশন করছি, দুটো আলাদা আলাদা অ্যান্সার দেবে, সেটা তো আমাদের কাছে সম্ভব নয়। সেই জন্য কি করা হয়, ইন জেনারেল একটা কি করে একটা কনস্ট্যান্টকে জোড়া রেখে দেওয়া হয়, যেটা ডিপেন্ড করে, এই কনস্ট্যান্টের ভ্যালুটা ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করবে বাউন্ডারি কন্ডিশনের উপরে। এই বাউন্ডারি কন্ডিশনটাকে আমাদেরকে অঙ্কে বলে দেবে, সেই অঙ্কের বলে দেওয়ার উপরে ভিত্তি করে এই সি এর ভ্যালুটা মেবি হতে পারে 0, মেবি হতে পারে 5 বা মেবি হতে পারে আরো কিছু। সুতরাং সেই কারণের জন্য এই ধরনের ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে তার সাথে যে রেজাল্টটা বেরোয় তার সাথে সবসময় ইন জেনারেল একটা সি কিন্তু সবসময় অ্যাড করে রাখতেই হয়। এবং এই সিটাকে কি বলে? এই সিটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হচ্ছে। এবার যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন করার জন্য কিছু আমাদের ফর্মুলার প্রয়োজন। যেগুলো নিউমেরিক্যাল সলভ করার জন্য বা যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আমাদের কি কিছু ফর্মুলা যেরকম দরকার, ঠিক তেমনি ইন্টিগ্রেশনের কিছু কি রয়েছে, ফর্মুলা রয়েছে। তাহলে সেগুলো দেখা যায় এক এক করে আমরা লিখি। তাহলে ফার্স্ট 1 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার n dx। এই ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন কত আসবে? এর ইন্টিগ্রেশন 1/n+1 x টু দি পাওয়ার n+1 প্লাস কত c। অর্থাৎ এই যে মাথার যে পাওয়ারটা রয়েছে যেটা n, সেটা কি হয়ে যাবে? নিচে 1 এর সাথে অ্যাড হয়ে যাবে, আর x এর পাওয়ারটা কি হয়ে যাবে? এর সাথে যোগ হয়ে যাবে। ডেরিভেটিভের ক্ষেত্রে কি হতো? মাথার পাওয়ার কমতো, ইন্টিগ্রেশনের সময় কি হবে? মাথার পাওয়ারটা ধীরে ধীরে বেড়ে যাবে। এবং অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলেছি, সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট রাখতে হবে, যেটাকে আমরা কি বলবো? c বলবো। কিন্তু এই ফর্মুলাটা একমাত্র তখনই অ্যাপ্লাই হবে যখন n is not equal to -1। n এর ভ্যালু যদি -1 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না। কেন অ্যাপ্লাই হবে না?
কারণ দেখতেই পাচ্ছি 1 বাই -1 প্লাস 1 আলটিমেটলি কত দেবে অ্যান্সার 0 দেবে, অর্থাৎ 1 বাই 0 সরি 0 না 1 বাই 0 দেবে এবং সেক্ষেত্রে ভ্যালুটা কি হয়ে যাবে ইনফিনিটিতে চলে যাবে এবং ফিজিক্সের লোকেরা ইনফিনিটি জিনিসটা খুব ভয় পায়। সেই কারণের জন্য এই পার্টটার জন্য আলাদা একটা ফর্মুলা তৈরি করা আছে। সেটা কি? সেটা x to the power -1 dx is equal to 1 by x dx integration। এটার জন্য অ্যান্সার কত দেবে? এটার জন্য অ্যান্সার দেবে সেটা হচ্ছে যে ln x প্লাস কত c। ln আর log এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, এটার সাথে একটুখানি আমি বলে দেবো। ln আর log এর মধ্যে কি বেসিক ডিফারেন্স? ln মানে হচ্ছে ন্যাচারাল লগ, যার বেস কত হয়, যার বেস হয়ে থাকে ই বেস হয়ে থাকে, আর লগ কি হয়, লগ এর বেস হয়ে থাকে 10। ln এর সাথে log এর একটা নির্দিষ্ট রিলেশন রয়েছে, সেটা জেনে রাখার দরকার। ln ইজ ইকুয়াল টু কত হয় 2.303 লগ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক ফিজিক্সের ক্ষেত্রে যে প্রবলেম আসবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফাংশন দেখা যায় যে ln ফাংশন দিলে তখন অ্যান্সার গুলো আসে, লগ ফাংশন দিলে কিন্তু আসে না। কিন্তু ম্যাথের ক্ষেত্রে অনেক জায়গাতেই যখন ইন্টিগ্রেশন গুলোকে সলভ করা হয় তখন সেটা ln এর জায়গায় কিন্তু লগ ও বসিয়ে দেওয়া হয়। সুতরাং এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশন যদি 1 বাই x এর করা হয় তাহলে সবসময় সেটা কি অ্যান্সার দেবে, ln x দেবে। ঠিক আছে, এটা নেক্সট থার্ড, ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন করলে কত হয় e টু দি পাওয়ার x প্লাস c। e টু দি পাওয়ার x একটা খুবই ফেভারিট বা খুবই ভালো একটা ফাংশন, খুবই সুন্দর একটা ফাংশন। e টু দি পাওয়ার x এর উপরে যা কিছু করা হোক না কেন ও সেম ফাংশনটাই দিয়ে দেয়। সামনে যদি কোনো রকম ভাবে x এর আগে যদি কোনো একটা ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট পার্ট যদি মাল্টিপ্লাই হিসেবে থাকে তাহলে তখন কি আসবে, তখন 4 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার mx dx ইজ ইকুয়াল টু 1 বাই m e টু দি পাওয়ার mx প্লাস কত চলে আসবে, প্লাস c চলে আসবে। এইটা নেক্সট 5, ইন্টিগ্রেশন ওভার a টু দি পাওয়ার x dx, অর্থাৎ কোনো কনস্ট্যান্টের মাথায় যদি x থাকে, এর মাথায় x থাকলে তাহলে এটা, যদি কোনো কনস্ট্যান্টের মাথায় যদি x থাকে তাহলে সেক্ষেত্রে কত আসবে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log অফ e বেস a প্লাস কত, প্লাস c। বারবার বলছি লগের ক্ষেত্রে আমি এখানে কি বেস দিয়েছি, লগের ক্ষেত্রে জেনারেল বেস থাকে কি 10 বেস থাকে, কিন্তু অনেক সময় লগের ক্ষেত্রে কি বেস দেওয়া যায়, ই বেসও দেওয়া যায়, তাহলে সেই লগটা তখন কি হয়ে যায়, ln এ কনভার্টেড হয়ে যায়। নেক্সট 6 নম্বর, ইন্টিগ্রেশন ওভার sin x dx এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, এর ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস cos x প্লাস c। এগুলো সব মুখস্থ রাখতে হবে। যেরকম ছোটবেলাতে যখন শেখানো হতো 1 প্লাস 1 মানে কত হয়, সেটা সবসময় 2 সবসময় মনে রাখা হতো, কিন্তু সেরকম আমরা কখনো প্রশ্ন করিনি। ঠিক তেমনি যে কোনো রকমের যখন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন তৈরি করা হয় সেটা কিছু না কিছু জিনিসের উপর বেস করে আমরা তৈরি করে নিই, যেটাকে আমরা স্বতঃসিদ্ধ বলে ধরে নিই। এখানেও ঠিক তাই, এই সমস্ত জিনিসগুলো লেখা আছে, এই সমস্ত জিনিসের ক্ষেত্রেও কি থাকবে, এইরকম স্বতঃসিদ্ধ বলে এটাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাগুলোকে আর একটুখানি তাহলে ফার্দার প্রোগ্রেস করি। ইন্টিগ্রেশন ওভার cos x dx এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, sin x প্লাস c। নেক্সট ইন্টিগ্রেশন ওভার sin of mx dx is equal to 1 by m sin of mx প্লাস কত, c। নেক্সট 9 নম্বর, cos of mx dx is equal to 1 by m, সরি এখানে ভুল হয়ে গেছে আমার, এটা 1 by m cos of mx উইথ আ নেগেটিভ সাইন, আর cos এর ক্ষেত্রে কত আসবে 1 by m sin of mx প্লাস কত, c। নেক্সট এইখানে এই যে e টু দি পাওয়ার এর ক্ষেত্রে, এই e টু দি পাওয়ার এর ক্ষেত্রে আরো একটা পার্ট আমরা এখানে দেখব, অর্থাৎ এটাকে আমরা ফার্দার আমরা 10 নম্বর এটাকে লিখি ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার mx প্লাস c যদি থাকে, সরি mx প্লাস, দেখা গেল যে আমি এখানে আরেকটা কোনো কনস্ট্যান্ট আমি জুড়ে দিলাম, mx প্লাস a আমি জুড়ে দিলাম dx। এটার ক্ষেত্রেও কি আসবে, এটার ক্ষেত্রেও যে কনস্ট্যান্ট পার্টটা জুড়ে থাকবে সেটাকে নিয়ে আমাদেরকে মানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সিম্পল, এটা আবার নিচে চলে আসবে 1 বাই m e টু দি পাওয়ার mx প্লাস a প্লাস কত চলে আসবে, c চলে আসবে। ঠিক এখানেও ঠিক তাই, sin of mx এখানেও আমরা তাহলে আলাদা করে একটুখানি লিখে রাখি। তাহলে 11 নম্বর, এটার ক্ষেত্রে কত আসবে, ইন্টিগ্রেশন ওভার sin of mx plus a into dx
এটার ক্ষেত্রে কত আসবে, এটার ক্ষেত্রে সামনে 1/m টা চলে আসবে, 1/m cos of mx plus a plus c with a নেগেটিভ সাইন। সাইনের ইন্টিগ্রেশন করলে সবসময় মাইনাস cos দেয়। আর 12 ইন্টিগ্রেশন ওভার cos of mx plus a dx is equal to 1/m sin of mx plus a plus কত c। সুতরাং এই সি পার্টটা কিন্তু সবসময় আমাদেরকে রাখতেই হবে। হ্যাঁ, কখন এই সি পার্টটা চলে যাবে সেটা আমরা আলোচনা করব। অনেক জায়গাতে দেখতে পাই যে সি পার্ট আমরা লিখি না, ওই সি পার্ট অর্থাৎ কনস্ট্যান্ট যে পার্টটা সেটাকে আমরা লিখি না, সেটা কখন যাবে সেগুলো সব আমরা নিয়ে একটু বাদে আমরা আলোচনাটা করব। তাহলে এগুলো হচ্ছে আমাদের যেটা ক্লাস 11 এর জন্য বা 12 এর জন্য আমাদের যে ফিজিক্সের ক্ষেত্রে যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো যেগুলো লাগবে সেগুলো এই। কিন্তু বারবারই বলা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য হাজার একটা ফর্মুলা রয়েছে। এখানে শুধুমাত্র আমরা তার কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। বারবার বলছি এখানে আমরা পুরো জিনিসটা শিখবো না, আমরা শিখবো ফিজিক্সের জন্য যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম বা থিওরি যেগুলো রয়েছে সেগুলোকে সলভ করার জন্য যেটুকুনি আমাদের ম্যাথমেটিক্যাল সমস্ত পার্টের দরকার সেই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো। এখানে ডিটেলসে আমরা ম্যাথ শিখতে যাব না, এখানে আমরা বিভিন্ন ফিজিক্সের প্রবলেমগুলোকে সলভ করার জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি জিনিস শিখবো, আমরা এখানে আলোচনা করবো। তাহলে এগুলোই আমাদের দরকারি বিভিন্ন ধরনের যে ফর্মুলা সেইগুলো হচ্ছে এইটা। এবার যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে টাইপস অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন কত ধরনের হয়ে থাকে। ইন্টিগ্রেশন সাধারণত দুটো ধরনের হয়ে থাকে। একটা কি বলা হবে অনির্দিষ্ট সমাকলন বা যেটাকে বলা হবে ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর এটা কি বলা হবে নির্দিষ্ট সমাকলন বা যেটাকে ডেফিনিট ইন্টিগ্রাল। এই অনির্দিষ্ট সমাকলন বা নির্দিষ্ট সমাকলনের জিনিসটা কি, তাহলে কিরকম, তাহলে আমরা একটুখানি এটাকে আলাদা করে লিখি। একটাকে কি বলা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, আরেকটা কি বলা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা নির্দিষ্ট সমাকলন। ইনডেফিনিট ইন্টিগ্রাল এবং ডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি থাকে, ইনডেফিনিট ইন্টিগ্রেশন গুলোকে লেখা হয় কিরকম ভাবে, ইনডেফিনিট ইন্টিগ্রেশন গুলোকে লেখা হয় ইন্টিগ্রেশন ওভার y dx। হ্যাঁ, যদি আমরা y কে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই উইথ রেসপেক্ট টু dx তাহলে এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন ওভার y dx। ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও একই জিনিস লেখা হবে ইন্টিগ্রেশন ওভার y dx, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে তার একটা কি থাকবে, একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, অর্থাৎ ওই বাউন্ডারিটার মধ্যে আমি তাকে ইন্টিগ্রেশনটাকে করব। অর্থাৎ তার একটা থাকবে লোয়ার বাউন্ডারি, একটা কি থাকবে আপার বাউন্ডারি। অর্থাৎ যদি আমরা এখানে যদি এই জিনিসটাকে নিয়ে যদি আলোচনা করি, দেখা গেল যে স্ট্রেট লাইন, এটা দেখা গেল লাইন, তাহলে আমি স্ট্রেট লাইনটার ইন্টিগ্রেশন করতে চাই, কোথায় শেষ কোথায় শুরু আমি সেটা বলে দিলাম, তাহলে সেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। কিন্তু এটাই ডেফিনিট ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, যদি আমি বলে দিই যে এই ইন্টিগ্রেশনটা কোনখান থেকে কোন টুকুরের মধ্যে করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। দেখা গেল এটা x = 0, এটা x = a, এটা x = b, এটা x = c। তাহলে এবার আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি বললাম যে এখানে x = a থেকে x = b এর মধ্যে কিন্তু ইন্টিগ্রেশনটাকে সলভটা আমাকে করতে হবে। তাহলে এটাকে কি বলবো আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন। আর যদি আমি বলে দিই, যদি না বলে দিই কোন টুকুনের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ তার কোনো লোয়ার ভ্যালুও বলে দিলাম না, আপার ভ্যালুও বলে দিলাম, অর্থাৎ কোনো বাউন্ডারির কথা আমি উল্লেখ করলাম না, তাহলে সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে যে ইন্টিগ্রেশনটা আসবে সেটাকে আমরা কি বলবো ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি থাকে, তার একটা লোয়ার লিমিট থাকে, একটা আপার লিমিট। যেটা কম ভ্যালু সেটাকে বলবো লোয়ার লিমিট, যেটা বেশি ভ্যালু সেটাকে কি বলবো আমরা আপার লিমিট। অর্থাৎ যেখান থেকে আমি ইন্টিগ্রেশনটাকে স্টার্ট করবো সেটাকে বলবো লোয়ার লিমিট, যেখানে আমি ইন্টিগ্রেশনটাকে শেষ করবো সেটাকে আমরা কি বলবো আপার লিমিট বলবো। তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি x = a থেকে x = কি থাকবে b থাকবে। এবং যেটা অ্যান্সার আমার বেরোবে, যে অ্যান্সারটা আমার এখানে বেরোবে সেই অ্যান্সারটা কি বেরোবে, কিছু একটা অ্যান্সার আমার বেরোলো। দেখা গেল যে এখানে আমার কিছু একটা অ্যান্সার বেরোলো, যেটা আমি বললাম যে জি, কিছু একটা অ্যান্সার বেরোলো, সেটা আমরা অ্যান্সার বার করার বিভিন্ন পদ্ধতি একটু বাদে আমরা শিখবো। কিছু একটা অ্যান্সার বেরোলো জি, কিন্তু তার সাথে কোনো কনস্ট্যান্ট অ্যাটাচ থাকবে না। কেন কনস্ট্যান্ট অ্যাটাচ থাকবে না, কারণ এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি যে আমার লিমিটিং ভ্যালুটা কত, আমি বলে দিয়েছি যে কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে তার শেষ, এবং সেই কারণের জন্য এখানে কোনো কনস্ট্যান্ট পার্টের কোনো জায়গা থাকে না। কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি তো উল্লেখ করে দিইনি কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, অর্থাৎ সেটা থ্রু আউট যে কোনো জায়গায় যদি করতে পারি তার ইন্টিগ্রেশনটাকে আমরা করতে পারি।
সেই কারণের জন্য ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি থাকে, একটা কনস্ট্যান্ট পার্ট কিন্তু থেকেই যায়। অর্থাৎ এর ক্ষেত্রে যদি আমরা অ্যানসারটাকে লিখি, দেখা গেল এরও ক্ষেত্রে অ্যানসার কত আসবে, জি আসলো, কিন্তু সেক্ষেত্রে কি থাকবে, সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট পার্ট চলে আসবে, কিন্তু এর ক্ষেত্রে কোনো রকম কনস্ট্যান্ট পার্ট কিন্তু আসবে না। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, ইনডেফিনিট ইন্টিগ্রেশন যদি করতে হয় তাহলে সেখানে একমাত্র কনস্ট্যান্ট পার্টটাকে লিখবো, কারণ আমরা জানি না what is the boundary condition should be applied on this type of integration, but for the definite integration we should have to apply a boundary condition. Here this is the lower limit and this is the upper limit, এবং সেই কারণের জন্য কি হয়, এখানে কোনো ইন্টিগ্রেশনের জায়গায় যে অ্যানসারটা বেরোয় সেই অ্যানসারের সাথে কোনো রকম ভাবে কনস্ট্যান্ট পার্টটা থাকে না, কনস্ট্যান্ট পার্টটাকে যে ভ্যানিশ হয়ে যায়। এবং সেটা কিভাবে ভ্যানিশ হয় সেটা যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনটাকে ডিটেইলসে আমরা শিখবো, অর্থাৎ কিভাবে এটা আমরা সলিউশন করতে পারি, সেখানে আমরা দেখবো যে এটা ভ্যানিশ হয় কেন। তাহলে আমাদেরকে শুধুমাত্র একটা খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে, কারণ আমরা একটু বাদে আমরা এই সমস্ত প্রসেসগুলোকে শিখবো, যে এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি থাকবে, একটা কনস্ট্যান্ট পার্ট থাকে, বাট ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু কোনো কনস্ট্যান্ট পার্ট থাকে না। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রুলস অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ কোন একটা সমাকলন বা ইন্টিগ্রেশন পদ্ধতিকে কিভাবে আমরা সমাধান করতে পারি। অঙ্কের তো সমাধান করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে, যেরকম দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্য আমাদের হাতে অনেক রকমের পদ্ধতি ছিল। কি মিডল টার্ম ফ্যাক্টর, তাকে আমরা এফ অফ এক্স মানে কোনো একটা ফাংশনের রেসপেক্টে সেটাকে আমরা তুলনা করে নিতে পারতাম। এছাড়া ছিল সিজর আচার্যের সূত্র, এরকম বিভিন্ন ধরনের ফর্মুলার সাহায্যে বা পদ্ধতির সাহায্যে কি করতে পারতাম, আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতাম। ঠিক একই রকম ভাবে ইন্টিগ্রেশন পদ্ধতিকে সলভ করার জন্য আমাদের কিছু স্পেসিফিক পদ্ধতি বা কিছু স্পেসিফিক প্রসেস আমাদের দরকার। তাহলে সেই সমস্ত প্রসেসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম পদ্ধতি বা যেটাকে ফার্স্ট প্রসেস বলা হচ্ছে, ডেরিভেটিভের মতোই অর্থাৎ অবকলনের মতোই ইন্টিগ্রেশন পদ্ধতির ক্ষেত্রেও কি থাকে, যখন কোনো একটা ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করব, সেই ইন্টিগ্রেশন করার সময় সেই ফাংশনটার সাথে কোনো না কোনো একটা ধ্রুবক পদ গুণ হিসাবে থাকতেই পারে। না থাকলে তো ভালোই, কিন্তু যদি ধ্রুবক পদ গুণ হিসাবে থাকে তাহলে সেখানে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই ধ্রুবক পদটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেবো। দেখা যাক, সাপোজ আমি যদি এরকম বলি, আমাদের কাছে একটা ফাংশন রয়েছে y, যে y ফাংশনটা ইজ ইকুয়াল টু c ইনটু কত, সাম আরেকটা কোনো ভেরিয়েবল ফাংশন, দেখা গেল কত হলো u, যেখানে u হচ্ছে যে ইজ আ ফাংশন অফ x, u হচ্ছে ফাংশন অফ x, বাট c টা কি, c টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে c ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যদি আমরা এই y এর যদি ইন্টিগ্রেট করতে চাই উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে কি রকম করব, y dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার cu dx। যেহেতু আমি এখানে দাবি করেছি c টা কি, c টা হচ্ছে একটা ধ্রুবক পদ অর্থাৎ একটা কনস্ট্যান্ট, কিন্তু u ইজ আ ফাংশন অফ x, মানে u হচ্ছে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আবার কার উপর ডিপেন্ড করে, x এর উপর গিয়ে আবার ডিপেন্ড করবে। তাহলে সেক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট পার্টটা, সেই কনস্ট্যান্ট পার্টটা আমাদের ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে c ইন্টিগ্রেশন ওভার u dx। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারি যে ফাংশনটার মধ্যে দুটো পার্ট থাকবে, একটা ভেরিয়েবল পার্ট থাকবে, একটা কনস্ট্যান্ট পার্ট থাকবে। এই রকম পার্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভেরিয়েবল পার্টটাকে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখবো, কনস্ট্যান্ট পার্টটাকে কি করবো, আমরা ইন্টিগ্রেশনের জাস্ট বাইরে বার করে দেবো। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে এটাকে বুঝতে পারবো। তাহলে কিরকম একটা এক্সাম্পল, দেখা গেল আমাদেরকে বলা হয়েছে y is equal to 3x to the power 4, এটাকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। দিয়ে এবার বললো এই যে y টাকে আমাদের x এর রেসপেক্টে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে x এর রেসপেক্টে যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, তাহলে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে চলে আসবে y dx is equal to integration over 3x to the power 4 dx। এখানে কনস্ট্যান্ট পার্ট কোনটা, 3 কনস্ট্যান্ট পার্ট, তাহলে 3 টা কি হবে, বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে 3 ইন্টিগ্রেশন ওভার x to the power 4 dx। এবার কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশনের জন্য জেনারেলাইজ কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যে ফর্মুলাগুলো আমি আগেই বলে দিয়েছি। সেই ফর্মুলাগুলোর মধ্যে কি ছিল, x to the power n dx
ইন্টিগ্রেশন। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হতো 1 বাই n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস কত থাকতো একটা c। সিটা হচ্ছে এটা কোনো কনস্ট্যান্ট, সেটাকে আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলতাম। ঠিক এখানেও ঠিক তাই চলে আসবে, ইজ ইকুয়াল টু 3 ইনটু x টু দি পাওয়ার 4 এর করলে কত আসবে 1 বাই 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট পার্ট। আগে বলেছিলাম কেন কনস্ট্যান্ট পার্টটা আসে ইন্টিগ্রাল কনস্ট্যান্টের ক্ষেত্রে। তাহলে কত আসছে 3 ডিভাইডেড বাই 5 x টু দি পাওয়ার 5 প্লাস কত চলে আসছে c। সুতরাং কোন একটা ইন্টিগ্রেশন করার সময় সেই ইন্টিগ্রেশনের মধ্যে যদি দুটো পার্ট থাকে, একটা ভেরিয়েবল একটা কি থাকে কনস্ট্যান্ট পার্ট, তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টটা কি চলে আসবে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে চলে আসবে, আর ভেরিয়েবল পার্টটা কোথায় থেকে যাবে ভেরিয়েবল পার্টটা ইন্টিগ্রেশনের মধ্যে থেকে যাবে, যে পার্টের আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশনটাকে করতে হবে এইরকম প্রসেসের মাধ্যমে। নেক্সট আমরা ইন্টিগ্রেশন সলিউশন করার জন্য আমরা সেকেন্ড পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। কি সেই দ্বিতীয় পদ্ধতি বা সেকেন্ড প্রসেসটা কি? বলা হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় যে ভেরিয়েবল পার্টগুলো থাকবে সেই ভেরিয়েবল পার্টগুলো যদি যোগ বিয়োগের আকারে থাকে, অর্থাৎ দেখা গেল আমার এখানে একটা ফাংশন দিয়েছে y, y is equal to u plus v plus w, সেটা মেবি প্লাস হিসাবেও থাকতে পারে, মেবি মাইনাস হিসাবেও থাকতে পারে। সুতরাং সেই হিসাবে আমি কি লিখলাম প্লাস মাইনাস ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডাব্লিউ, এবং আমি দাবি করেছি এদের মধ্যে কোনোটাই কিন্তু কনস্ট্যান্ট পার্ট না, প্রত্যেকটা পার্ট কি প্রত্যেকটা পার্টই হচ্ছে ভেরিয়েবল। সেটা কিসের ভেরিয়েবল সেটা আমি বলে দিলাম ইউ is a function of x, v also a function of x, w also a function of x, এটা আমরা দাবি করেছি। অর্থাৎ প্রত্যেকটাই একটা ভেরিয়েবল টার্ম, কিন্তু সেই ভেরিয়েবল টার্মগুলো কি হিসাবে রয়েছে যোগ বিয়োগের আকারে রয়েছে। তাহলে তাদের ইন্টিগ্রেশন করার সময় কি করতে হবে অ্যাজ লাইক ডেরিভেটিভ, এই ইন্টিগ্রেশন করার সময় তো প্রত্যেকটা পার্টকে কি করতে হবে আমাদেরকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশনটাকে করতে হবে। তাহলে কি রকম আসবে তখন ইন্টিগ্রেশন ওভার y dx is equal to integration over u plus minus v plus minus w dx is equal to integration over u dx plus minus integration over v dx plus minus integration over w dx। অর্থাৎ প্রত্যেকটা যে ভেরিয়েবল আমাদের কাছে রয়েছে সেই ভেরিয়েবল গুলো যদি যোগ বিয়োগ আকারে থাকে, প্লাস মাইনাসের ফর্মে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা পার্টকে আমরা কি করব আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করব। আমাদের এক্সাম্পল না হলে এগুলো আমরা ঠিক বুঝতে পারবো না। তাহলে দেখা যাক একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। তাহলে এক্সাম্পল দেখা গেল আমাদেরকে বললো y is equal to 3x to the power 4, আগের অঙ্কটার মতনই, মাইনাস 5x to the power 9 plus 7x to the power 3/2 plus x cube, এরকম দেখা গেল বললো একটা। তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন বার করি, দেখুন হচ্ছে বিশাল বড় অঙ্ক, বিশাল লম্বা অঙ্ক। আমাদের ক্ষেত্রে একটা মানে ভীতি থাকে যে লম্বা অঙ্ক বা বড় অঙ্ক দেখলেই শক্ত প্রচন্ড। দেখা যাক এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিরকম ভাবে করি। তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, তাহলে কত চলে আসবে y dx integration over 3x to the power 4 minus 5x to the power 9 plus 7x to the power 3/2 plus কত x cube, ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে x এর রেসপেক্টে। তাহলে ইজ ইকুয়াল টু প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেঙে দেব, ইন্টিগ্রেশন ওভার 3x to the power 4 ইন্টিগ্রেশন ওভার 5x to the power 9 ইন্টিগ্রেশন ওভার 7x to the power 3/2 ইন্টিগ্রেশন ওভার x cube। তাহলে এগুলো সব কি করলাম আমরা আলাদা আলাদা করে পার্টে ভেঙে দিলাম। তারপরে কি আসবে আগেরটার মতো কনস্ট্যান্ট পার্টটাকে কি করব আমরা বাইরে বার করে রাখবো। তাহলে 3 integration over x to the power 4 dx, 5 integration over x to the power 9 dx plus 7 x to the power 3/2 dx plus x cube dx। এবার কেউ বলতেই পারে যে এটার আমরা ইন্টিগ্রেশন কেন করলাম না, একবারে করব বলে সেই কারণের জন্য করলাম না। কেউ যদি এখানে যদি করেও দেয় ইন্টিগ্রেশনটা, তাতে তার কোনো রকম ভুল নেই। is equal to 3 1/4 plus 1 x to the power 4 plus 1 minus 5 1/9 plus 1 x to the power 9 plus 1 plus 7 1/3/2 plus 1 x to the power 3/2 plus 1
প্লাস 1 বাই 3 প্লাস 1 x টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট কি থেকে যাবে, c থেকে যাবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের সলিউশন। এটাকে আমরা তাহলে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে লিখি। তাহলে 3 বাই 5 x টু দি পাওয়ার 5 মাইনাস 5 বাই 10 x টু দি পাওয়ার 10 প্লাস এখানে যদি এটাকে আমরা অ্যাড করি 3 বাই 2 এর সাথে 1 অ্যাড করলে কত আসবে 5 বাই 2। তাহলে সেটা যদি আমি উল্টে দিই তাহলে কত আসবে 2 বাই 5। তাহলে 2 ইনটু 7 মানে 14, 14 বাই কত চলে আসছে 5। তাহলে কত আসলো 14 বাই 5 x টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস 1 বাই 4 x টু দি পাওয়ার 4 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট কত চলে আসছে c চলে আসলো। তাহলে এটা কি এখানে একটা কাটাকাটি যাবে, সেটার জন্য আমি আরেকটা লাইন করে দিচ্ছি। 3 বাই 5 x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 10 বাই 2 প্লাস 14 বাই 5 x টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে সুতরাং আমাদের কাছে যদি কোনো বিভিন্ন ভেরিয়েবল গুলো এরকম যোগ বিয়োগের ফর্মে যদি থাকে, প্লাস মাইনাসের ফর্মে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তার এইরকম ভাবে ইন্টিগ্রেশন গুলোকে আমরা সলভ করে বার করতে পারি। তাহলে ইন্টিগ্রেশনকে সলভ করার জন্য আমরা এবার থার্ড প্রসেসটা নিয়ে আলোচনা করব। যে প্রসেসটার কথা কি বলা হচ্ছে, সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড বা যেটাকে আমরা কি বলতে পারি, প্রতিস্থাপন পদ্ধতি। এই সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি, অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোনো একটা যখন আমরা ফাংশনের ইন্টিগ্রেশন করতে চাই, সেই ফাংশনটা আমাদের যে ফর্মুলা অনুসারে যে সকল ভেরিয়েবল গুলো আমরা ইন্টিগ্রেশন করেছি সেই সকল ভেরিয়েবলের মধ্যে কোনো ফাংশন না, অর্থাৎ সেই ফাংশনটা আননোন ফাংশন, যে ফাংশনটার আমরা আগে কখনো ইন্টিগ্রেশন করিনি বা সেই ফাংশনটার কোনো ডিরেক্ট ফর্মুলা আমরা পাইনি ইন্টিগ্রেশন করার। তখন কি করতে হয়, সেই আননোন ফাংশনটাকে কিছু নোন ফাংশনে কনভার্টেড করে নিতে হয়। এই যে প্রসেস, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, সাবস্টিটিউশন প্রসেস। অর্থাৎ আমরা এখানে কি করব, সাবস্টিটিউশন প্রসেসের মাধ্যমে যে সকল আননোন কোয়ান্টিটি যেগুলো থাকবে বা আননোন ভেরিয়েবল যেগুলো থাকবে সেগুলোকে আমরা কিছু নোন ভেরিয়েবলে কনভার্ট করে নেব। নোন ভেরিয়েবলে কনভার্ট করে নেওয়ার পরে কি করব, আমরা তার ফার্দার ইন্টিগ্রেশনটাকে করতে পারবো। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করি, তাহলে সেটা আমাদেরকে বুঝতে সবথেকে বেশি সুবিধা হবে। যেরকম কি এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি y is equal to যদি আমরা একটা নিই एग्जांपल হিসেবে tan x, y is equal to tan x এর কোনো ডাইরেক্ট ফর্মুলা আমাদের হাতে নেই। হ্যাঁ, হাতে নেই বলা ভুল, যখন ক্লাস 12 এ উঠে আমরা যখন ম্যাথে এটাকেই নিয়ে আলোচনা করব তখন দেখা যায় y is equal to tan x, এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে একটা অ্যানসার দেবে, কত দেবে, মাইনাস log e বেস বা যেটাকে আমরা ন্যাচারাল লগ বলে থাকি ln অফ cos x, এটা দেবে। কিন্তু এখন তো আমরা জানি না, ক্লাস 11 এ আমরা এসব জানি না। তাহলে এই ধরনের আননোন কোয়ান্টিটিকে আমরা কি করে সলিউশন করব, এই ধরনের আননোন কোয়ান্টিটি কি করে আমরা ইন্টিগ্রেশন গুলোকে আমরা করব, সেই জিনিসটা নিয়ে আমরা এবার আলোচনা করব। কিভাবে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে দেখা যাক এই যে আননোন কোয়ান্টিটি যেটাকে আমরা tan x এর আগে কখনো আমরা ইন্টিগ্রেশন করিনি, সেই আননোন কোয়ান্টিটিটাকে ইন্টিগ্রেশন করা যাক। তাহলে কত করব, তাহলে y dx is equal to integration over tan x dx। তাহলে এটার আমরা কি করছি, এটার আমরা এবার ইন্টিগ্রেশন করব। তাহলে tan x dx, তাহলে tan x কে আমরা কি বলে লিখতে পারি, ইন্টিগ্রেশন ওভার sin x বাই cos x ইনটু কত, ইনটু dx। এইবার কি আসবে, আমরা এখানে কি করব, সাবস্টিটিউট করব, কোন একটা ফাংশনকে এমন ভাবে সাবস্টিটিউট করব যাতে এটা কি হয়ে যাবে, পুরোপুরি ভাবে আমাদের নোন ফাংশনে চলে আসবে। এই সাবস্টিটিউশন করার জন্য আমার আগেও অনেক মহান মহান সমস্ত ম্যাথমেটিশিয়ান তারা এসে এইটা কিরকম ভাবে সাবস্টিটিউট করতে হবে সেটা তারা বলে দিয়েছে। সুতরাং আমিও কি করব, তাদের ওই পথে অনুসরণ করে আমি চলতে থাকবো। তাহলে দেখ এখানে আমরা কি করব, এখানে আমরা cos x কি বলে ধরে নেব, অন্য কোন একটা ফাংশন বলে আমরা ধরে নেব। তাহলে আমরা কি করলাম, এখানে লেট ধরলাম কি cos x ইজ ইকুয়াল টু কোন একটা ফাংশন। cos x এর কোন একটা ফাংশন ধরার পরে আমি কি করতে চাই, আমি পুরো ফাংশনটাকে u এর রেসপেক্টে আমি সাবস্টিটিউট করে দিতে চাই। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি কেন sin x কে ধরতে পারলাম না, কারণ ওই যে বললাম আগে সব এসে করে রেখে দিয়ে গিয়েছে। এই সাবস্টিটিউশন মেথডের ক্ষেত্রে যেরকম আমাদের কিছু কিছু জিনিস মনে রেখে দিতে হয়, কাকে আমরা সাবস্টিটিউট করতে চাই, কোন ফাংশনটাকে আমরা সাবস্টিটিউট করব, কোন ফাংশনটাকে যদি আমরা অন্য কোনো ফাংশন হিসেবে ধরি আমার পুরো ফাংশনটা একটা ওয়েল নন ফাংশনে কনভার্টেড হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কি করতে আমাদেরকে কিন্তু একটুখানি জেনে রাখতে হয়।
তাহলে cos x কে আমি কি বলে ধরে নিলাম, cos x কে আমি u বলে ধরে নিলাম। এবার বোথ সাইডে কি করব, আমি এটাকে ডেরিভেটিভ করব। কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, x এর রেসপেক্ট অবভিয়াসলি। তাহলে কি করলাম, তাহলে বোথ সাইডে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে বোথ সাইডে করলাম ddx of cos x is equal to ddx of কত u। তাহলে cos x এর ডেরিভেটিভ করলে কত হয়, minus sin x is equal to du dx। আমি তো এখানে কাকে রিপ্লেস করতে চাই, x ফাংশনগুলোকে রিপ্লেস করতে চাই, ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ u। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করলাম, dx is equal to minus du by কত sin x। তাহলে এটাকে কি করলাম, আমরা এখানে এসে পুট করে দিলাম। তাহলে কি চলে আসলো, ইন্টিগ্রেশন ওভার sin x টা sin x ই থাকলো, cos x টা কি হয়ে গেল, u হয়ে গেল, আর dx টা কত হয়ে গেল, minus du divided by কত sin x। তাহলে sin x কেটে গেল, minus du by u, মাইনাসটাকে আমরা বের করে রেখে দিলাম, du by u। তাহলে মাইনাস du by u মানে কত, du by u মানে হচ্ছে যে, বা আমরা জানি 1 by x dx, এর ফর্মুলা কি হয়, এটার ফর্মুলা হয় ন্যাচারাল লগ বা ln, কি হয় ইন্টিগ্রেশন ওভার 1 by x dx। তাহলে এটার ফর্মুলা হয় log of x, বা এটাকে কি বলা হয়, log of e base x। বারবার বলেছিলাম ln এর সাথে log এর বেসিক ডিফারেন্স রয়েছে, log 10 বেসের বেসিক ডিফারেন্স রয়েছে, সেটা কি ln is equal to 2.303 log 10 বেস হয়ে থাকে। ln এর বেস হয় e, log এর বেস হয় কিন্তু কত হয় সবসময় 10। যদি log এর বেসে e দেওয়া যায়, তাহলে সেটা কিন্তু আবার ln এর মতোই বিহেভিয়ার থাকে। যাই হোক, তাহলে কত আসে, du by u is equal to আমরা কত বলতে পারি, ln u is equal to minus ln কত চলে আসছে, cos of x, কারণ আমরা u টাকে কি বলে ধরেছিলাম, cos। এবার অনেক বই এটাকে কি বলে লেখা থাকে, log দিয়ে লেখা থাকে, তখন log এর শেষে অবশ্যই কি দিতে হবে, বা বেসে e টাকে কিন্তু দিতেই হবে, log of e base cos x। তাহলে এটাই হয়ে গেল কি, এটাই হয়ে গেল y is equal to tan x এর আমাদের ইন্টিগ্রেশন। তাহলে এইরকম ভাবে আমরা কি করতে পারি, কিছু আমরা আননোন যদি কোনো ফাংশনের ইন্টিগ্রেশন দিয়ে দেয়, তখন তার ইন্টিগ্রেশন কিন্তু আমরা এইরকম ভাবে তার সলভ করতে পারি। আমরা আরো কিছু উদাহরণ নিয়ে এখানে আলোচনা করব। তাহলে এই জিনিসটা আমরা তাহলে দেখলাম tan x এর কি করে ইন্টিগ্রেশনটাকে করতে হয়। তাহলে আমরা এবার নেক্সট এক্সাম্পলটা দেখি। তাহলে ধরে নিলাম y is equal to ax plus b whole to the power n। তাহলে এর আমরা ইন্টিগ্রেশন কি করে করব, এবার বলা যেতেই পারে এই জিনিসটাকে আমরা কি ধরতে পারি, x to the power সামথিং বলে ধরে নিতে পারি। কিন্তু x to the power সামথিং বলে আমরা ধরতে পারবো না। কেন ধরতে পারবো না, তার কারণ হচ্ছে এর মধ্যে আবার যোগ রয়েছে বা বিয়োগ রয়েছে, ঠিক আছে। সুতরাং এইরকম যদি থাকে, তাহলে সেটা কি করতে হবে, এই গোটা জিনিসটাকে বুঝতে পারছি এটা কিছু একটা টু দি পাওয়ার n আনতে হবে আমাকে, তাই তো। তাহলে এই গোটা জিনিসটাকে যদি কিছু একটা টু দি পাওয়ার n আনতে হয়, তাহলে ভেতরের এই দুটো জিনিসকে আমরা কিসে পরিণত করে নেবো, একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করব। তাহলে কি করছি, তাহলে এবার দেখা যাক। তাহলে ইন্টিগ্রেশন ওভার y dx is equal to integration over ax plus b whole to the power n dx। তাহলে কি করে নিলাম, লেট ax plus b is equal to আমরা কত বলে ধরে নিলাম, is equal to আমরা u বলে ধরে নিলাম। তাহলে ax plus b is equal to যদি u হয়, সেম টু সেম রিপিট আমরা করব, dx কে আমরা du এর রেসপেক্টে কি করব, আমরা সেটাকে চেঞ্জ করে নেব, সাবস্টিটিউট করব। তাহলে কি করব, বোথ সাইড আমরা ডেরিভেটিভ করব। তাহলে ddx of ax plus b is equal to ddx of কত u। তাহলে এবার আমরা কি করছি, এটা যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে সেক্ষেত্রে কত আসবে, ax এর ডেরিভেটিভ করলে কত চলে আসবে, জাস্ট a চলে আসবে, কারণ x এর ডেরিভেটিভ করলে 1 আসে, আর b এর ডেরিভেটিভ করলে কত আসবে, 0, বিকজ দিস ইজ আ কনস্ট্যান্ট, is equal to du dx। তাহলে dx is equal to কত আসবে, du ডিভাইডেড বাই কত চলে আসবে, a চলে আসবে। বাস আমরা তো পেয়ে গেছি, জাস্ট এগুলোকে আমরা পুট করে দেবো, অ্যানসার বের করে নিয়ে চলে আসবো। তাহলে কত হয়ে গেল, ইন্টিগ্রেশন ax plus b মানে কত, u। তাহলে u to the power n dx মানে কত, dx মানে du ডিভাইডেড বাই a। যেহেতু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে 1 বাই এটাকে বাইরে বার করে দিলাম, u to the power n du। তাহলে 1 বাই a এটা কত চলে আসবে, u to the power n plus 1 ডিভাইডেড বাই n plus 1, প্লাস একটা কনস্ট্যান্ট চলে আসবে, কত কনস্ট্যান্ট চলে আসবে c। তাহলে এবার কি আসছে, is equal to 1 by a। এবার কত, u এর ভ্যালু আমরা জানি, u এর ভ্যালু কত, ax
প্লাস কত চলে আসছে b, তাহলে কত আসছে ax প্লাস b হোল টু দি পাওয়ার n, n প্লাস 1 ডিভাইডেড বাই কত আসছে n প্লাস 1 প্লাস c। আমার মনে হয় আগের যে অঙ্কটার ক্ষেত্রে মানে আগের যে নিউমেরিক্যালসটার ক্ষেত্রে আমরা করেছিলাম ইন্টিগ্রেশন ওভার tan x dx ইকুয়ালটা আমরা কত করেছিলাম log of e base cos x, সেটা একটা কনস্ট্যান্ট পার্ট দিতে ভুলে গেছিলাম। তাহলে সেই কনস্ট্যান্ট পার্টটা আমি এখানে বলে দিলাম, সেই কনস্ট্যান্ট পার্টটা ওখানে কিন্তু একটুখানি পুট করে নেবি। তাহলে সেই ক্ষেত্রে কি আসলো, তাহলে 1/a ইনটু ax plus b হোল টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n plus 1 প্লাস কত চলে আসছে c, cটাকে আমরা কি বলবো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বারবার বলছি ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কিন্তু দিতেই হবে। আগের অঙ্কটার ক্ষেত্রে মানে ইন্টিগ্রেশন ওভার tan x dx এর ক্ষেত্রে আমি দিতে ভুলে গেছি, সেই ক্ষেত্রে ওই কনস্ট্যান্ট পার্টটা একটু জাস্ট অ্যাড করে নিতে হবে। তাহলে এই জিনিসটা তাহলে আমরা দেখতে পারলাম এইরকম ভাবে আমাদের কাছে যদি কোনো ভেরিয়েবল থাকে যেগুলো আমরা আননোন ভেরিয়েবল, যেগুলো সম্পর্কে আমরা খুব একটা ওয়েল নোন নই, যেগুলোকে আমরা ডিরেক্টলি কোনো সলিউশন করতে পারছি না ইন্টিগ্রেশনের প্রসেসের মাধ্যমে বা কোনো রকম ফর্মুলার মাধ্যমে, তখন কি করবো সেটাকে আমরা সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে আমরা নিজেদের মতো কোনো একটা ওয়েল নোন ফাংশনে সেটাকে কনভার্টেড করে নেব। ওয়েল নোন ফাংশনে কনভার্টেড করে নেওয়ার পরে সেটাকে আমরা কি করব সলভ করার চেষ্টা করব। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সলভ করতে পারি। আমরা আরো একটা উদাহরণে আলোচনা করব, তাহলে জিনিসটাকে বুঝতে আরো বেশি পরিমাণে সুবিধা হবে। নেক্সট আমরা এখানে থার্ড এক্সাম্পলটা নিয়ে একটু আলোচনা করি। আমি এখানে ধরে নিলাম একটা এক্সাম্পল হিসাবে y is equal to x square root over 1 plus x বলে আমি এখানে ধরে নিলাম। আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড আমাদেরকে নিউমেরিক্যালস এর মধ্যে যেতে হবে বা কিছু প্রবলেমস এর মধ্যে যেতে হবে, একটু কমপ্লিকেটেড আমরা একটা নিউমেরিক্যালস এর মধ্যে ঢুকলাম। তাহলে কত আসলো y is equal to x square into root over 1 plus x। এটার আমরা ইন্টিগ্রেশন করব কি করে, তাহলে দেখা যাক এটার আমরা ইন্টিগ্রেশন করি কিভাবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার y dx is equal to integration over x square root over 1 plus x dx। আমরা এখানে কি করলাম, লেট আমাদের উদ্দেশ্য হবে এই গোটা ফাংশনটাকে আমাদের কিছু একটা ওয়েল নোন ফাংশনে সেটাকে কনভার্টেড করানো, যেটা আমরা সাবস্টিটিউশন মেথডের ক্ষেত্রে প্রথম থেকেই বলে আসছি। তখন আমরা কি করব, রুটের ভেতরের এই যে পোরশনটা যেটা রয়েছে সেই পোরশনটা থেকে আমরা রুটটাকে তোলার চেষ্টা করব। তাহলে কি করে রুটটা তুলতে পারি, আমি যদি ধরে নিই এই যে 1 plus x, এই যে 1 plus x is equal to কত, is equal to আমি ধরে নিলাম u স্কয়ার। তাহলে কি আসবে u স্কয়ার, এখানে আমি লিখলে তাহলে রুটটা কি হবে উঠে যাবে এবং শুধু পড়ে থাকবে কত, আমাদের কাছে ইউটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এবার কি আসবে, এবার সিম্পল বোথ সাইডে কি করব আমরা এবার ওই একই রকম ভাবে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। তাহলে এটাকে যদি আমরা ddx of 1 plus x is equal to ddx of কত u স্কয়ার করলাম। তাহলে এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, 1 এর ডেরিভেটিভ করলে তো 0 আর x এর ডেরিভেটিভ করলে 1, তাহলে is equal to u স্কয়ার ডেরিভেটিভ করলে কত আসবে 2u ইনটু কত আসছে du dx, যেরকম ভাবে ডেরিভেটিভের ফর্মুলাতে করানো হয়েছে। তাহলে সেই রকম ভাবে কি করতে হবে, এটাকে ডেরিভেটিভ আমরা করলাম, তাহলে 2u ইনটু কত আসছে du dx। তাহলে এখান থেকে আমি dx টাকে নিয়ে নিলাম, তাহলে কত আসছে dx is equal to, এই যে dx is equal to 2u কত চলে আসছে du। এটা হয়ে গেল, কিন্তু এখনো আরেকটা কিন্তু জিনিস বাকি রয়েছে, একটা জিনিসকে কিন্তু আমি সাবস্টিটিউট এখনো করতে পারিনি। সেটা কোনটা, আমি এই ফাংশনটাকে সাবস্টিটিউট করে দিতে পেরেছি, এইটাকে আমি সাবস্টিটিউট করে দিতে পারলাম ইউ এর রেসপেক্টে, এখনো কিন্তু এই ফাংশনটাকে সাবস্টিটিউট কিন্তু করতে পারিনি। তাহলে সেটা কোথা থেকে সাবস্টিটিউট করব, আমাদের হাতে এই যে ইকুয়েশনটা রয়েছে ইকুয়েশন থেকে আমি সাবস্টিটিউট করব। কি রকম, এইখান থেকে যদি আমি এটাকে সাবস্টিটিউট করি তাহলে দেখা যাচ্ছে 1 plus x is equal to কত u স্কয়ার, x is equal to কত u স্কয়ার minus 1, তাহলে x স্কয়ার is equal to u স্কয়ার minus 1 তার হোল স্কয়ার। এটাকে a minus b তার হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো, u to the power 4 minus 2u স্কয়ার প্লাস কত চলে আসবে 1। এইবার আমি গোটা জিনিসটাকে সাবস্টিটিউট কিন্তু করতে পারলাম। তাহলে এইবার যখন গোটা জিনিসটাকে সাবস্টিটিউট করতে পারলাম তাহলে গোটা জিনিসটা কি করব, আমরা এখানে জাস্ট এবার পুট করতে শুরু করি। তাহলে শুরু করে দেওয়া যাক। তাহলে ইন্টিগ্রেশন ওভার u to the power 4 minus 2u স্কয়ার প্লাস 1 ইনটু এইটার ক্ষেত্রে আমরা কত ভ্যালু বসিয়েছি 1 plus x মানে u স্কয়ার, তাহলে কত চলে আসবে শুধুমাত্র u চলে আসবে, কারণ আন্ডার রুট অফ u স্কয়ার মানে শুধু u, আর dx এর জায়গায় কত চলে আসছে 2u ইনটু কত চলে আসছে du।
তাহলে এবার সেটাকে আমাদের কোনো আর কাজ নেই, এটাকে জাস্ট গুণ করব, গুণ করলে দেখতে পাওয়া যাচ্ছে কি জাস্ট যোগ বিয়োগের ফর্মুলায় আমরা চলে আনছি। যোগ বিয়োগের ফর্মুলা আমরা শিখেছি, সবকটা প্রশ্নকে ভাগ করে দেবো বা সেপারেট করে দেবো, ব্যাস তারপর আমরা ইন্টিগ্রেশনটাকে সলভ করব। তাহলে একটা যে জটিল জিনিসের যে ইন্টিগ্রেশন, যেটাকে এতক্ষণ ধরে মনে হচ্ছিল সেটা আসলে কোনো জটিল ইন্টিগ্রেশনই না, জাস্ট আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে সাবস্টিটিউট করলে কি হবে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করাটা অনেকটা পরিমাণে ইজিয়ার হয়ে যাবে। তাহলে দেখা যাক আমি মাল্টিপ্লাই করি, তাহলে 2 ইনটু কত চলে আসছে এখানে ইউ স্কয়ার, এটা আচ্ছা আমরা পার্টে পার্টেই করি, ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 2u স্কয়ার প্লাস 1 ইনটু কত 2u স্কয়ার ইনটু কত du। তাহলে এবার মাল্টিপ্লাই করছি, ইন্টিগ্রেশন ওভার 2u টু দি পাওয়ার কত আসছে 6 মাইনাস 4u টু দি পাওয়ার 4 প্লাস 2u স্কয়ার ইনটু কত du। এবার আমি এটাকে সেপারেট করে দিচ্ছি, integration over 2u to the power 6 du integration over 4u to the power 4 into কত du plus integration over 2u square du। এটাকে যদি আমি করি তাহলে integration over 2u to the power 6 du integration of 4 integration over u to the power 4 du 2 integration over u square du। তাহলে 2u to the power 6 plus 1 divided by 6 plus 1 minus 4 u to the power 4 plus 1 divided by কত 4 plus 1 plus 2 u to the power 2 plus 1 divided by 2 plus 1 সাথে একটা ল্যাজ হিসাবে কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে কত চলে আসছে 2 u to the power 6 plus 1 মানে কত u to the power 7 by 7 minus 4 u to the power 5 divided by কত আসছে 5, এগুলো একটু 4, তারপরে কত আসছে প্লাস 2u কিউব ডিভাইডেড বাই 3 প্লাস কত প্লাস হচ্ছে c। তাহলে ইজ ইকুয়াল টু কত 2 বাই 7 ইনটু কত রয়েছে u টু দি পাওয়ার 7, u টু দি পাওয়ার 7 আমি এখানে ধরে নিয়েছিলাম কত u স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস x। তাহলে u ইজ ইকুয়াল টু কত আসবে 1 প্লাস x হোল টু দি পাওয়ার কত হাফ। তাহলে যদি আমি বসাই তাহলে u টু দি পাওয়ার 7 বসালে কত আসবে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 7 বাই 2। তাহলে কত আসছে 1 plus x whole to the power 7 by 2 minus 4 by 5, এই যে 4 by 5 1 plus x whole to the power 5 by 2 plus 2 by 3 1 plus x whole to the power 3 by 2 plus হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের ইন্টিগ্রেশনের যে সাবস্টিটিউশন প্রসেস। আমরা ডিফারেন্ট টাইপের আমরা প্রবলেম গুলোকে নিয়ে আমরা অ্যানালিসিস করলাম এবং কি করলাম কিভাবে আমরা সাবস্টিটিউশন মেথডটাকে আমরা পারফর্ম করাবো সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনাটা করলাম। তাহলে এই জিনিসটাই হচ্ছে যে আমাদের সাবস্টিটিউশন মেথড। এবার আমরা ইন্টিগ্রেশনকে সলভ করার ফোর্থ প্রসেস এবং যেটাকে আমরা কি বলতে লাস্ট প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই সমস্ত প্রসেসগুলো নিয়ে আমাদের জানলেই আমাদের ওভারঅল ক্লাস 11 বা ক্লাস 12 এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনকে সলভ করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদ্ধতিগুলো সব বলা হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে ইন্টিগ্রেশনকে সলভ করার জন্য কিন্তু অনেক রকমের পদ্ধতি আছে, হাজার একটা রকমের পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি? এছাড়াও রয়েছে হচ্ছে যে বিটা ফাংশনের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনকে সলভ করতে পারি, সেগুলো হায়ার স্টাডিজ এর জন্য, বা রেসিডিউ থিওরেমের সাহায্যে আমরা ইন্টিগ্রেশনকে সলভ করতে পারি, কিন্তু সেগুলো আমাদের এখন দরকার নেই। আমরা যে প্রসেসগুলো নিয়ে আলোচনা করছি থ্রুআউট ক্লাস 11 and 12 এর সায়েন্সের বা ম্যাথের বা ফিজিক্সের জন্য দ্যাটস এনাফ। তাহলে আমরা ফোর্থ প্রসেসটা নিয়ে যেটা আলোচনা করছি সেটাকে আমরা কি বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন বাই পার্টস এর মেথডের মাধ্যমে আমরা কোন একটা ইন্টিগ্রেশন আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে কি ইন্টিগ্রেশন বাই পার্টস, কখন আমরা এটাকে অ্যাপ্লাই করব? তাহলে অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে যদি কোনো একটা ইন্টিগ্রাল ফাংশনের ক্ষেত্রে দুটো জিনিসের মাল্টিপ্লাই আকারে যদি থাকে, অর্থাৎ কিরকম ভাবে থাকলো uv এরকম ফর্মে থাকলো u ইনটু v এরকম যদি ফর্মে থাকে তাহলে একমাত্র সেখানে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা ইউজ করতে পারি। এবার প্রশ্ন হতেই পারে তাহলে আগের যে অঙ্কটা যেটা আমরা করলাম যে ইন্টিগ্রেশন ওভার x স্কয়ার রুট ওভার অফ 1 প্লাস x dx, এটাকে যেটা আমরা করলাম সেটাকে আমরা কই বাই পার্টস তো করলাম না, সেটাকে আমরা করেছিলাম সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে। তাহলে জিনিসগুলোর মধ্যে একটুখানি গুলিয়ে যাচ্ছে, কিন্তু না
কোন ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করবো আর কোন ক্ষেত্রে সাবস্টিটিউশন মেথডটা ইউজ করবো, তো স্পেসিফিক কিছু চয়েস আমাদের রয়েছে। শুধুমাত্র দুটো জিনিসের মাল্টিপ্লাই আকারে থাকলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে পারবো না, সেই সমস্ত জায়গাতেই আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে পারবো যেখানে এই দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল হতে হবে কি কোনো বীজগাণিতিক ফাংশন বা অ্যালজেব্রিক ফাংশন, অথবা কি হতে হবে লগারিদমিক ফাংশন, এবং অন্য পার্টটাকে হতে হবে কোন রকম ভাবে ট্রিকোণমেট্রিক ফাংশন বা ই এর ফাংশন, ই টু দি পাওয়ার এর ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এইখানে যে দুটো ভেরিয়েবল রয়েছে সেই দুটো ভেরিয়েবলই আমাদের কিন্তু অ্যালজেব্রিক ফাংশন হলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে পারবো না। যেরকম এই জায়গাটাতে কিন্তু আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে পারবো না, কারণ দুটোই কি রয়েছে, অ্যালজেব্রিক ফাংশন রয়েছে। সেই জন্য এখানে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে পারবো না। তাহলে আমরা এমন জায়গাতে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করবো যেখানে দুটো ভেরিয়েবল মাল্টিপ্লাই আকারে থাকবে এবং সেই ভেরিয়েবল গুলোর মধ্যে একটা ভেরিয়েবলকে কি হতে হবে, একটা ভেরিয়েবলকে হতে হবে হচ্ছে যে কোনো একটা লগারিদমিক ফাংশন বা কোনো একটা অ্যালজেব্রিক ফাংশন, এবং অন্য ফাংশনটাকে হতে হবে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে কিভাবে এটাকে আমরা সলভ করবো, সাবস্টিটিউশন মেথডকে আমরা সলভ করলাম, তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করবো, তাহলে দেখা যাক কি করে আমরা সলভ করছি। যদি এরকম কোনো একটা ইউভির ফাংশন যদি আমরা নিই, তাহলে সেই ইউভি কে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই উইথ রেসপেক্ট টু এক্স dx এর রেসপেক্টে বা x এর রেসপেক্টে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করার রুল, প্রথমে কি করতে হয়, যে কোনো একটা ফাংশনকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরে নিতে হয়। আমি সেটা বলবো কোন ফাংশনটাকে আমরা ফার্স্ট ফাংশন, কোন ফাংশনটাকে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ধরবো, সেটা আমরা বলে দেবো। এইখানে যেরকম দুটো রয়েছে ইউ আর ভি এর মধ্যে, আমি এখানে ধরে নিচ্ছি ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন এবং বিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। এটা শুধুমাত্র কিছুর জন্য না, কেউ চাইলে এটাকে বিটাকেও ফার্স্ট ফাংশন ধরতে পারে, ইউটাকেও সেকেন্ড ফাংশন হিসেবে ধরতেই পারে, কিন্তু আমি এখানে যেহেতু পজিশনের রেসপেক্টে ইউ আগে থাকে ভি পরে থাকে, অ্যালফাবেটিক্যালি অর্ডারেও তাই, সেইখানে জন্য আমি ইউটাকে ধরবো কি ফার্স্ট ফাংশন আর ভিটাকে ধরবো কি আমরা সেকেন্ড ফাংশন। তাহলে কি করতে হয়, ফার্স্ট ফাংশন যেটা থাকে সেই ফার্স্ট ফাংশনটাকে বাইরে বের করে দিতে হয়, অর্থাৎ ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স, অর্থাৎ ফার্স্ট ফাংশনটা প্রথমে কি হবে, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে অ্যাজ লাইক আ কনস্ট্যান্ট। অন্য যে ফাংশন সেকেন্ড ফাংশন যেটা থাকবে সেটা কি করতে আমরা ইন্টিগ্রেশন করব। তারপরে বাই পার্টস এর রুল অনুসারে এখানে একটা নেগেটিভ সাইন বসবে। নেগেটিভ সাইন বসার পরে যে ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বার করে নিয়েছিলাম অ্যাজ লাইক আ কনস্ট্যান্ট, বাট দিস ইজ নট আ কনস্ট্যান্ট, এটা কোনো কনস্ট্যান্ট না, কিন্তু আমি সেটাকে কনস্ট্যান্টের মতো করে যেন বের করে নিয়েছিলাম, সেই ফাংশনটা কি করতে হবে, আমাদেরকে প্রথমে ডেরিভেটিভ করতে হবে। তো তার আগে আমাদেরকে একটা সিম্বল বসে নিতে হবে, তার আগে আমাদেরকে একটা ইন্টিগ্রেশন সিম্বল বসে নিতে হবে, দিয়ে কি করতে হবে, du dx এটা করতে হবে, ইনটু যে সেকেন্ড ফাংশনটা ছিল তার আবার ফার্দার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ফার্দার ইন্টিগ্রেশন করা মানে ইন্টিগ্রেশন ওভার v dx, এই টোটাল ফাংশনটার আবার কি করতে হবে, ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদেরকে চালাতে হবে। তাহলে দিস ইজ দ্য রুল ফর ইন্টিগ্রেশন বাই পার্টস। একটুখানি কমপ্লিকেটেড, কারণ যত আমরা এগোবো ততই তো আমাদের একটু কমপ্লিকেটেড পর্যায়ে তো যেতেই হবে, আমাদেরকে জটিল জটিল জিনিসকে তো সলভ করতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা একটুখানি মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে হবে যে ফার্স্ট ফাংশনটা ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন ওভার দ্য সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ওভার দ্য ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ওভারঅল এর কি আসবে, ইন্টিগ্রেশন। তাহলে এটা আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে যদি সলভ করি তাহলে সলভ করতে আমাদের সুবিধা হবে। কিন্তু এই যে আমি একটু আগেই বলেছিলাম কাকে ফার্স্ট ফাংশন কাকে সেকেন্ড ফাংশন হিসেবে ধরবো, তাহলে সেটাকে মনে রাখার জন্য এটা একটা ট্রিক যে আমরা ফার্স্ট ফাংশন সাধারণত আমরা কাকে ধরে নেব, ফার্স্ট ফাংশন হিসেবে ধরে নেব কোনো অ্যালজেব্রিক ফাংশন বা কোনো লগারিদমিক ফাংশন। তাহলে কাকে ধরছি আমরা, অ্যালজেব্রিক ফাংশন বা লগারিদমিক ফাংশন। তাহলে কোনো অ্যালজেব্রিক ফাংশন বা লগারিদমিক ফাংশন মানে x y z এইরকম টাইপের ফাংশন গুলোকে আমরা কি বলে ধরে নেবো, আমরা ফার্স্ট ফাংশন বা লগারিদমিক ফাংশন log e base x বা এই টাইপের কোন ফাংশন গুলোকে আমরা সেকেন্ড ফাংশন এই ফার্স্ট ফাংশন হিসেবে ধরে নেবো। আর সেকেন্ড ফাংশন হিসেবে আমরা কাকে ধরবো, তাহলে সেকেন্ড ফাংশন হিসেবে সবসময় আমরা ধরবো হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা কি ফাংশন হিসেবে ধরে নেব, সবসময় সেকেন্ড ফাংশন হিসেবে ধরে নেব। যদি আমাদের হাতে দেখা গেল যে কোনো অ্যালজেব্রিক ফাংশন আমাদের কাছে রয়েছে, অবভিয়াসলি সেটা আমাদের ফার্স্ট ফাংশনের ক্ষেত্রে ফার্স্ট চয়েসেই কিন্তু চলে আসবে।
তাহলে এইরকম একটা অঙ্ক আমরা করি, তাহলে আমাদের সব থেকে ভালো বোঝা যাবে। তাহলে এক্সাম্পল দিয়ে আমরা করি। তাহলে এক্সাম্পল হিসেবে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, x e টু দি পাওয়ার x, এটা ইজ ইকুয়াল টু কত, y। x e টু দি পাওয়ার x, এটাকে আমি কি বলছি, এটাকে আমি y বলে দাবি করলাম, এর আমি ইন্টিগ্রেশন করতে চাই। তাহলে বোঝা যাচ্ছে একটা ফাংশন রয়েছে, একটা ফাংশন রয়েছে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর একটা ফাংশন রয়েছে কি e টু দি পাওয়ার এর ফাংশন। তাহলে আমি সবসময় বলেছি যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে তাহলে সবসময় কি করব, তাকে আমি ফার্স্ট ফাংশন হিসেবে কিন্তু সবসময়ই চয়েসটা করে নেব। তাহলে আমরা কি করলাম, x টাকে আমরা কি বলে দাবি করলাম, x টাকে আমরা ফার্স্ট ফাংশন বলে দাবি করলাম। তাহলে এই রকম ফর্মুলা অনুসারে কি করব, আমরা এবার এটাকে সলিউশন করার চেষ্টা করব। তাহলে দেখা যাক কি রকম ভাবে সলিউশন করি। তাহলে ইন্টিগ্রেশন ওভার x e টু দি পাওয়ার x dx, তাহলে ফার্স্ট ফাংশন হিসেবে আমি x কে ধরেছিলাম, x কে তাহলে বের করে নিলাম। তাহলে x ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x dx ইন্টিগ্রেশন ওভার d, কার ডেরিভেটিভ করব এবার, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ d dx অফ x ইন্টিগ্রেশন ওভার, এবার সেকেন্ড ফাংশনের ফার্দার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, এই গোটাটা ব্র্যাকেটে dx। এবার আমরা জানি e টু দি পাওয়ার x একটা খুব বিউটিফুল ফাংশন, খুব ভালো ফাংশন আমাদের জন্য। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x ই হয়। তাহলে কত চলে আসলো, তাহলে x e টু দি পাওয়ার x মাইনাস dx বাই ddx অফ x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে কত হয়, 1 হয়। 1 e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, e টু দি পাওয়ার x। তাহলে গোটা জিনিসটা আবার ফার্দার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে x e টু দি পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x dx, তাহলে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস কি রাখলাম, একটা কনস্ট্যান্ট পার্টকে আমরা রেখে দিলাম। চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, e টু দি পাওয়ার x টাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে কত চলে আসবে, e টু দি পাওয়ার x x মাইনাস 1 প্লাস কত চলে আসছে, প্লাস c চলে আসছে, c হচ্ছে যেখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এরকম ভাবে কি করতে পারি, এরকম ভাবে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর মেথডের মাধ্যমে আমরা কোন একটা ফাংশনকে এরকম ভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, আমরা এখানে আরো কয়েকটা প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করব, তাহলে সেটা দেখা যাক। আমরা এবার নেক্সট যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব সেটা আমরা ধরে নিই y is equal to x cos x। আমরা ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েবল নিয়ে এখানে আলোচনা করছি। প্রথমটাতে আমরা ই এর একটা ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে একটা অ্যালজেব্রিক ভেরিয়েবল নিয়েছিলাম আমরা। এখানে এবার নেব কি একটা অ্যালজেব্রিক ভেরিয়েবল এবং একটা ট্রিগোনোমেট্রিক ভেরিয়েবল। তাহলে সেই ক্ষেত্রে কি রকম জিনিসটা আসছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা দেখা যাক। তাহলে সেম টু সেম এইটা আমরা রিপিট করব। তাহলে ইন্টিগ্রেশন ওভার x cos x dx ইজ ইকুয়াল টু, তাহলে কত আসবে, তাহলে এই জিনিসটার ক্ষেত্রে x ইন্টিগ্রেশন ওভার cos x dx integration over dd x of x integration over cos x dx ওভারঅল এর আবার ইন্টিগ্রেশন। তাহলে এই জিনিসটা, কারণ আমি বারবার বলেছি যদি অ্যালজেব্রিক ফাংশন আমাদেরকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলে ধরে নেব, সেটাকে আমরা একটা ফার্স্ট ফাংশন হিসেবে ধরে নেব, আর পরের পার্টটাকে আমরা কি বলে ধরে নেব, সেকেন্ড ফাংশন। আমি এখানে বারবার উল্লেখ করছি যে আগে থাকবে তাকেই যে ফার্স্ট ফাংশন হিসেবে ধরতে হবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই। এই প্যাটার্নটা অ্যালজেব্রিক ফাংশন বা লগারিদমিক ফাংশন থাকলে তাকে সচরাচর আমরা ফার্স্ট ফাংশন হিসেবে প্রেফার করে নিই। আগে থাকা মানে ফার্স্ট ফাংশন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে এবার কি করব, এবার আমরা জাস্ট ইন্টিগ্রেশনটাকে করে যাব। তাহলে কত আসছে, x cos x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, শুধু sin x, sin x এর ডেরিভেটিভ করলে হয় cos x, cos x এর ইন্টিগ্রেশন করলে কি চলে আসবে, sin x মাইনাস ইন্টিগ্রেশন ddx of x করলে কত আসবে 1, cos x এর ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে, sin x। তাহলে এটা হয়ে গেল। তাহলে x sin x মাইনাস sin x এর আবার ফার্দার ইন্টিগ্রেশন করলে কত আসে, মাইনাস অফ cos x প্লাস কত c, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল x sin x প্লাস কত হলো cos x প্লাস কত হলো c, যেখানে c টা হচ্ছে কি একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আরো একটা আমরা एग्जांपल নিই। এখানে এবার আমরা কি নেব, এবার আরেকটা আমাদের ফাংশন পাই যেটাকে আমরা বলছি লগারিদমিক ফাংশন। তাহলে লগারিদমিক ফাংশন নাম আমরা একটা দিই। তাহলে एग्जांपल হিসেবে আমরা কি নিচ্ছি, y log of e base x। তাহলে এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, log of e base x dx
এইটা এবার আমরা দাবি বলতেই পারি, কই এখানে তো কোনো দুটো ভেরিয়েবল তো দেখতে পাচ্ছি না, এটাকে দুটো ভেরিয়েবল আমরা কনভার্টেড করে নেব। যেমন ছোটবেলাতে আমরা কি করতাম, x কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতাম, তখন আমরা কি করতাম x * 1 করে নিতাম, dx + 1/2 তার হোল স্কয়ার মাইনাস x - 1/2 তার হোল স্কয়ার, এরকম ভাবে আমরা সলভ করে নিতাম। ঠিক এখানেও কি করব, আমরা log of e base x dx এর ক্ষেত্রে আমরা এটাকে কি করব, 1 * log of e base x dx বলে আমরা ধরে নেব, কারণ আমরা তো যার খুশির সাথে 1 তো মাল্টিপ্লাই করতেই পারি, কোনো তাতে অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে কি আসবে, অ্যাজ ইউজুয়াল যে নিয়মটা যেটা রয়েছে, লগারিদমিক ফাংশনটাকে আমরা কি ফাংশন দেবো, ফার্স্ট ফাংশন। এইখানেই কিন্তু এবার বোঝা যাবে যে ফার্স্টে থাকলেই ফার্স্ট ফাংশন হওয়া যায় না। তাহলে কি বলা হচ্ছে, তাহলে log of e base x টাকে আমরা ফার্স্ট ফাংশন ধরে নিয়ে কি করছি, আমরা সেটাকে বার করে দিচ্ছি। তাহলে log of e base x integration over 1 * dx minus integration over d dx log of e base x integration over 1 dx ওভারঅল এর আবার ইন্টিগ্রেশন, এই জিনিসটা। তো এটাকে আমরা সলভ করব। তাহলে কি চলে আসলো, log of e base x 1 * dx করলে কত আসে dx, আর dx এর ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে, শুধুমাত্র x চলে আসবে। কারণ আমি বারবার বলেছি ডেরিভেটিভ হচ্ছে যে ইন্টিগ্রেশনের অপোজিট, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের অপোজিট। x এর ডেরিভেটিভ করলে dx, dx এর ইন্টিগ্রেশন করলে x। তাহলে কত চলে আসছে, ইনটু x মাইনাস ইন্টিগ্রেশন ওভার ddx অফ log of e base x, এটার মান কত 1/x, ইন্টিগ্রেশন ওভার কত আসছে 1 * dx, এগেইন কত চলে আসবে dx, সরি এটা ইনটু চলে আসবে কত x dx, x আর x টা কি হয়ে গেল, কেটে গেল। তাহলে x log e base x মাইনাস ইন্টিগ্রেশন ওভার dx, x log e base x minus x plus c is equal to, এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা x টাকে কমন নিতে পারি, x log of e base x minus 1 প্লাস কত চলে আসছে c। তাহলে যেখানে c টাকে আমরা কি বলছি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলছি। তাহলে এই রকম ভাবে আমরা কি করতে পারি, এই রকম ভাবে হচ্ছে যে ইন্টিগ্রেশন বাই পার্টস এই মেথডের মাধ্যমে যেকোনো দুটো ভেরিয়েবল যদি মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে তারা আমরা সলিউশন কিন্তু বের করে ফেলতে পারি। এবং সেই সলিউশন বার করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কার ক্ষেত্রে আমরা কোন নিয়মগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা চারটে নিয়মের কথা এখানে আলোচনা করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টিগ্রেশনের সাথে যদি কোনো কনস্ট্যান্ট পার্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই কনস্ট্যান্ট পার্টটাকে বাইরে বার করে দেবো, ভেরিয়েবল পার্টটাকে নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে 2 নম্বরে ছিল যদি ইন্টিগ্রেশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো থাকে সেই ভেরিয়েবল গুলো যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে কি প্রত্যেকটা ফাংশনকে আমরা আলাদা আলাদা করে নিয়ে কি করব, আমরা তার ইন্টিগ্রেশন গুলোকে আমরা করব। অর্থাৎ যোগ বিয়োগ যেখানে থাকবে প্রত্যেকটাকে সেপারেট সেপারেট আমরা পোরশনে ভাগ করে নেব। 3 নম্বরে কি করলাম, ইন্টিগ্রেশন বাই দ্য সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে কি করলাম, কোন একটা ফাংশনকে অন্য কোনো ফাংশনের রেসপেক্টে, কোনো ওয়েল নন ফাংশনের রেসপেক্টে আমরা সেটাকে সাবস্টিটিউট করে নিয়ে তার আমরা ইন্টিগ্রেশন করে পরে আবার সেই মানটাকে আমরা আগের জায়গায় বসিয়ে দিয়ে আমরা তার অ্যানসার পেয়ে যাই। আর লাস্ট যে প্রসেসটা আমরা করলাম সেটাকে বললাম ইন্টিগ্রেশন বাই পার্টস। এখানে কি হলো, দুটো ফাংশন যদি মাল্টিপ্লাই আকারে যদি থাকে এবং সেই মাল্টিপ্লাই আকারে থাকা ফাংশনগুলো যদি একটা ফাংশন এরকম হয়, একটা ফাংশন যদি এরকম হয়, অর্থাৎ একটা ফাংশন অ্যালজেব্রিক ফাংশন বা লগারিদমিক ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর মেথডের মাধ্যমে এভাবে আমরা সেটাকে সলভ করতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা এবার আলোচনাটা করলাম। তাহলে আমরা ইন্টিগ্রেশন প্রসেসটাকে কিছুটা আমরা শিখলাম, কিন্তু ইন্টিগ্রেশন প্রসেসের মধ্যে যেটা আমরা এখনো পর্যন্ত শিখেছি সেটা হচ্ছে যে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। সেখানে একটা কনস্ট্যান্ট পার্ট থাকে এবং যেহেতু আমরা প্রসেসগুলোকে শিখেছি, চারটি প্রসেস যেহেতু শিখে এসেছি, তাহলে সেই প্রসেস নিয়ে আমি কিছু নিউমেরিক্যালসকে আমি সলভ করে দিয়েছি, কিছু প্রবলেম আমি সলভ করে দিয়েছি এবং তার জন্য তোমাদেরও বাড়িতে কি থাকবে, কিছুটা পরিমাণে হোমওয়ার্ক থাকবে, নাহলে তো ফাঁকি দেবা এবং ফাঁকিবাজ হয়ে যাবা, যেটা আমি কখনোই চাই না। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কিছু নিউমেরিক্যালস দিয়ে দিয়েছি। এই নিউমেরিক্যালস গুলো কি করতে হবে, বাড়িতে সলিউশন করার চেষ্টা করতে হবে। তাহলে প্রথম নিউমেরিক্যালসটা কি, y is equal to x³ minus 2x square plus 3 divided by root over x। আমি কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে এই প্রসেসের মাধ্যমে এখানে আমরা সলিউশন কিন্তু করতেই পারি। আমি এখানে সলিউশন আর করব না, এগুলো নিজেদের জন্য হোমওয়ার্ক, তো নিজেদেরও টেস্টিং হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু যে রুট এক্স যেটা রয়েছে সবাই কিন্তু আমরা রুট এক্স দিয়ে সেটাকে ডিভাইড করে দেবো। তাহলে কি হলো, এটা একটা যোগের বা বিয়োগের ফর্মুলার আকারে চলে আসলো, ব্যাস আলাদা আলাদা করে সেপারেট করে দেবো। তাহলে কি চলে আসবে, আমাদের ইন্টিগ্রেশন করলেই আমাদের ভ্যালুটাকে বের করে দিতে পারবো।
নেক্সট হচ্ছে যে সেকেন্ড y is equal to x sin x, মানে আমরা এখানে যখন ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন ওভার y dx ইন্টিগ্রেশন ওভার x sin x dx, এটাকে বোঝা যাচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, একটা কি ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবং সুতরাং সেই জন্য কি হবে, এখানে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসটাকে ইউজ করতে পারি। পরেরটা কি হচ্ছে, খুব সিম্পল, এটা বোঝা যাচ্ছে এটা যোগ বিয়োগের আকারে রয়েছে এবং খুব সিম্পল ফর্মে রয়েছে, কিছু কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করব, যোগ বিয়োগ যেহেতু রয়েছে সেপারেট করে দেবো, সেপারেট করে দেওয়ার পরে কনস্ট্যান্টগুলোকে আসলে বার করবো বাইরে, যে তারপরে তার ইন্টিগ্রেশন করে দেবো। নেক্সট এখানে যে দুটো রয়েছে সে দুটো ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর ফর্মুলা আর এটা রয়েছে e টু দি পাওয়ার x এর ফর্মুলা, তাহলে সেগুলো আমরা জানি, তাহলে সেগুলোকে আমরা জাস্ট সলিউশন করে দিতে পারবো। আর নেক্সট এর পার্টটাও কি রয়েছে, একটা অ্যালজেব্রিক ফাংশন, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, একটা অ্যালজেব্রিক ফাংশন, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে গুণ আকারে নেই। গুণ থাকলে তখন একটা ভয় পাওয়ার কারণ ছিল, তাহলে সেখানে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হতো, কিন্তু এখানে যেহেতু যোগ আছে তাহলে সেপারেট করে দেবো আমরা, তিনটা আলাদা আলাদা করে থাকবে, যোগ আকারে থাকবে, সলিউশন করব, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে এগুলোই হচ্ছে যে বাড়ির জন্য হোমওয়ার্ক। তাহলে এখানে লিখে দেওয়া আছে এই সকল রাশিগুলি x এর সাপেক্ষে সমাকলন করতে হবে, অর্থাৎ y dx, অর্থাৎ ইন্টিগ্রেশন ওভার y dx প্রত্যেকটা কেসের জন্য কত হবে সেগুলো সব এখানে কি করতে হবে, বাড়ির জন্য হোমওয়ার্ক।